এই না, কি করতেছো এসব? এখন কোনো কিছুই হবে না। রান্না করতেছি, দেখতে পারতেছো না? ডিস্টার্ব করবে না একদম, প্লিজ। আমি কোথায় তোমাকে ডিস্টার্ব করলাম? আমি তো আমার কাজ করতেছি, তুমি তোমার কাজ করো। এবার কিন্তু তুমি আমাকে ডিস্টার্ব করতেছো। পেটে হাত দিচ্ছ কিসের জন্য? তুমি জানো না আমার সুরসুরি লাগে? প্লিজ ছাড়ো, না হলে কিন্তু ছ্যাঁকা দেবো গরম খুন্তি দিয়ে। আমি যা করতেছি আমাকে করতে দাও। আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করব, তোমার কি? একদম আমাকে ডিস্টার্ব করবে না, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। দেখো, চুমু দিচ্ছ কিসের জন্য? তুমি এরকম করতেছো কিসের জন্য? বুঝতে পারতেছি না তো। ক্লাসমেট খালা বউ আমার তুমি। তুমি এরকম চিল্লাচিল্লি করলে আম্মু চলে আসবে, তখন তো আমি তোমাকে আদর করতে পারবো না। দেখো, একটু আগে গোসল করে এসেছি, এখন আবার এসব করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। বারবার গোসল করতে ইচ্ছে করে না। তখন তুমি আমাকে না নিয়ে একা একা গোসল করেছো কিসের জন্য? তার শাস্তি তো তোমাকে পেতে হবে, তাই না? এরকম কোনো কিছু হবে না, আমি এখন রান্না করতেছি, ডিস্টার্ব করবে না। তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছো কিসের জন্য? আমি কাজ করব কিভাবে? তোমাকে কোনো কিছু করতে হবে না। এখন চলো আমার সাথে, আমাকে আদর করবে তুমি, আর একসাথে গোসল করব, চলো। এখন আর আমি গোসল করতে পারবো না, এখন আমাকে রান্না করতে দাও। রান্না করব, না হলে খাবে কি তুমি? তোমাকে খেলেই চলবে, তোমাকে খাবো, তাহলে ক্ষুধা লাগবে না। এখন চলো, না হলে কিন্তু এখানে শুরু করে দিব। এইরকম কোনো কিছু করবে না, আম্মু চলে আসবে যে কোনো সময়। তুমি আমাকে ছেড়ে দাও বলতেছি। আমি রান্না করব, আর আমাকে খেলে তোমার চলবে কিভাবে? আমি কি খাবার জিনিস? তোমার ওই গোলাপি ঠোঁট দুটো আমাকে কাছে টানতেছে, আর তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার ঠোঁট আমাকে তোমার কাছে নিয়ে যাচ্ছে, আর তুমি আমাকে সরে যেতে বলতেছো, এটা ঠিক না। এরকম করতেছো কিসের জন্য? বলতেছি না, এসব এখন কিচ্ছু হবে না। আমি এখন রান্না করতেছি, আর অল্প একটু আছে রান্না। শেষ করে আব্বু আম্মুকে খাইতে দিতে হবে। তারা সকাল থেকে না খেয়ে আছে, তাড়াতাড়ি খাইতে হবে। তাড়াতাড়ি খাইতে দিতে হবে তাদেরকে। আশিক আমার কথা না শুনে আমার ঠোঁটে তার ঠোঁট দুটো বসিয়ে দিল আচমকাই। আমি কি করব না করব ভেবে পাচ্ছে না। কি করা উচিত এখন আমার? আমার ইচ্ছে করতেছে আশিককে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু এখানে করা যাবে না, রান্নাঘরে। এসব করলে যে কোনো সময় আম্মু যদি চলে আসে, তখন মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমিও চাচ্ছিলাম আশিক আমাকে গভীরভাবে আদর করে দিক, কিন্তু মন চাইলেই তো আর সবসময় সবকিছু করা যায় না। একটা জায়গার অবস্থান বুঝে সেই জায়গার পরিপ্রেক্ষিতে কাজ করা উচিত। এখন আমি রান্নাঘরে আছি, আর আশিক হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপরের কথাগুলো তো আপনারা শুনেই নিলে। আমি নিজের অনিচ্ছায় আশিককে আমার থেকে দূরে ঠেলে দিলাম। আমিও তো চাই আশিক আমাকে আর কিছুক্ষণ আদর করে দিক, কিন্তু এটা সম্ভব না। তাহলে তো মান সম্মান থাকবে না। আশিককে সরিয়ে দিয়ে আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর আশিক পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে রাখলো। আমি আশিককে আর কোনো কিছু বললাম না। বাধা দিলে আরো বেশি এরকম করবে, তার জন্য। অনেক হয়েছে, এখন তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। বুঝতেছি না তো, এত রাগ কেন? তোমাকে একটু আদর করি না? যে কোনো সময় এখানে আম্মু চলে আসবে, আর তোমাকে এখানে দেখলে তখন কি ভাবে বলো তো? আর এখন আমি রান্না শেষ করতে পারিনি। আসলে আসবে, তাতে আমার কি? এখানে কি উল্টাপাল্টা কোনো কাজ করতেছি? আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি। আচ্ছা, তুমি যদি এখন এখান থেকে যাও, আমি রান্নার কাজ শেষ করে তোমার কাছে চলে আসব। এখন যদি না যাও তাহলে আরো লেট হবে, তাহলে আমি তোমার কাছে যাব না আজকে। আচ্ছা, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি কিন্তু গোসল করব না। ভেবে দেখো, পরে সব কিন্তু তোমার দোষ হয়ে যাবে, আর তখন তোমার উপর অত্যাচার বেশি হবে। বলতেছি তো, তুমি এখন এখান থেকে তাড়াতাড়ি যাও, আমি রান্না তাড়াতাড়ি কাজ শেষ করে তোমার কাছে চলে আসব। এখন যদি না যাও তাহলে কিন্তু যাব না। এখন ভেবে দেখো কি করবে তুমি, কোনটা ভালো হবে তোমার জন্য। আচ্ছা, তাহলে আমি রুমের ভেতরে চলে যাচ্ছি, সেখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি তাড়াতাড়ি চলে আসো, 10 মিনিটের ভিতরে চলে আসবে নাস্তা দিয়ে। আমি যদি নিচে আসি তাহলে তোমার অবস্থা খারাপ করে দেব। বলতেছি তো, ছাড়ো আমাকে, আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এত কথা বলো কিসের জন্য? আম্মু চলে এসেছে দেখো, তাড়াতাড়ি ছেড়ে দাও আমাকে, আর এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। তারপর আশিক আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আম্মু দেখে নিয়েছে তার ছেলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, তাতে তো আশিকের কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি তো এখন লজ্জায় আম্মুর সাথে কথা বলতে পারতেছি না। আম্মু মুচকি হাসি দিয়ে ওনার কাজ করতে লাগলো, আর আমি মাথা নিচু করে তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করে নিলাম, আর আব্বুকে নাস্তা রেডি করতে দিয়ে উপরে চলে আসলাম। এসে দেখি আশিক এখনো শুয়ে আছে। আমি রুমের ভেতর এসে আশিককে না দেখার ভান করে
রুমের সব জিনিস গুছিয়ে রাখতে লাগলাম আর পরিষ্কার করতে লাগলাম, কারণ আমি যদি তাকে ইচ্ছাকৃতভাবে সাড়া দেই তাহলে সে আমার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তার জন্য আমাকে একটু ভাব নিয়ে থাকতে হবে। আমি একটু আর চোখে আশিকের দিকে তাকিয়ে দেখলাম আশিক আমাকে এখনো দেখেনি, কারণ সে মনোযোগ দিয়ে ফোন ঘাটাঘাটি করতেছে আর আমি এইসব দেখে মজা নিতেছি। আশিক আমাকে এখনো দেখেনি, তাহলে তার মনোযোগ কোথায়? তারপর আমি আশিকের কাছে চলে গেলাম, গিয়ে দেখি সে আমার ফোনে তার আর আমার আগের পিকগুলো দেখতেছে। আমি দেখে একটু খুশি হলাম আর আশিক তখনই আমাকে দেখে নিল। আমাকে দেখার সাথে সাথেই ফোন রেখে দিয়ে আমাকে টান দিয়ে তার বুকের মাঝে নিয়ে নিল আর আমার ঠোঁট তার ঠোঁট দুটো লাগিয়ে দিল। আমি নিমেষের মধ্যে আশিকের মাঝে হারিয়ে গেলাম। কি হলো, কতদিন এভাবে আমাকে ঝুলিয়ে রাখবে বলো তো? আমাকে মেনে নিলে কি হয়, সমস্যা? আমি কি একবারের জন্য বলেছি যে আমি তোকে ভালোবাসি বা তোকে ভালোবাসি না? একটাও বলেছি তোকে? তুই কিছুই বলতেছিস না, আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না। আর কতদিন এভাবে চলবে বলতে পারিস? আমি কোনো কিছু বলতে পারছি না। এখন তোর ইচ্ছা হলে আমার সাথে থাক, না হলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাও। আমি তো তোকে বাধা দিব না। আচ্ছা তাহলে এই কথা আজকের পর থেকে আর তোর সাথে আমার কোনো দিন দেখা হবে না। আজকের পর থেকে আমি তোর সামনে আর কখনো আসবো না। এই কথাটা কতবার বলেছিস? আর বলতে হবে না তোকে। আমি ভালো করে চিনি। কালকে আবার দেখবো আমার পেছন পেছন ঘুরতেছিস। এসব কথা বলে লাভ নেই। এখন আমাকে যেতে দে। সেটা অবশ্য ঠিক বলছিস, অনেকবার বলেছিলাম তোকে যে তোর পিছনে আসবো না, কিন্তু কি করব বল, ভালোবাসি তাই নিজের মনকে দমে রাখতে পারি না। শত চেষ্টা করলেও তোর কাছেই ফিরে আসি বারবার। তোর অনেক রাগ আমি দেখেছি, আর দেখার সময় নেই। আমাকে এখন যেতে দে। আর তোর সাথে কথা বলতে পারবো না। রাস্তায় সবাই কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। একটা কথা বলেছি, মন দিয়ে শুনে যা। হয়তো আমি তোকে ভালোবাসি, তুই হয়তো সেটা গ্রহণ করতেছিস না। একদিন বুঝবি, যেদিন তুই আমার মতো কাউকে পাবি না সেদিন আমাকেই খুঁজবি। এত কথা বলতে পারবো না। কালকে আমি আশিকের বাসায় যাচ্ছি, মানে আমাদের বন্ধু আর বান্ধবীর বাড়ি। তুই যদি যেতে চাস তাহলে রেডি থাকিস। আমি কালকে যাব, একসাথে তাহলে যেতে পারবো। আশিক আমাকে ফোন করেছিল পরশুদিন, নাকি তারা একটা জায়গায় ঘুরতে যাবে আর আমাকে সাথে করে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি যাচ্ছি না, তুই যা। তুই যাবি না? কিসের জন্য? তোকে যেতে হবে। তোকে যেতে বলেছে, তার মানে তোকে যেতে হবে। আমাকেও সেটাই বলেছে। এখন আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি বলতেছি তো আমি যাব না, আমার কাজ আছে অনেক, বাসায় কাজের চাপ, এখন আমি যেতে পারবো না। তোকে যেতে বলেছে, তুই যাবি। এমনিতেই কালকে যেতে চাচ্ছিস, তার মানে তুই কালকে চলে যা, আমি পরে আসবো। আমি আঙ্কেলের সাথে আগে থেকেই কথা বলে রেখেছি। তোদের বাসায় কোনো কাজ নেই, সেটা আঙ্কেল আমাকে ভালো করেই বলে দিয়েছে। এখন তোর সব ফালতু কথা শোনার সময় নেই। কালকে রেডি থাকিস। তুই আমার আব্বুর নাম্বার কোথা থেকে নিয়েছিস, কার থেকে নিয়েছিস? আব্বুর সাথে তুই কথা বলতে গিয়েছিস কিসের জন্য? আমি কেন তোকে বলবো? কালকে আমি বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। এখন তুই আসবি কিনা সেটা কালকে দেখব। আমি সকালে বের হয়ে বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। আমি এখন বাসায় যাচ্ছি, আর কোনো কথা বলতে চাচ্ছি না। দেখি যেতে পারি কি না, যেতে পারলে জানাবো, আর না পারলেও জানাবো। তাহলে আমি যাচ্ছি। আমার বাসায় কাজ আছে, আর সব কিছু গুছিয়ে নিতে হবে। কাল সকালে যেতে হবে, তার মানে রাত থেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। তারপর মাহিনকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আমি ভালো করেই জানি মাহিন আমাকে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু সেটা আমি প্রকাশ করি না। প্রকাশ করলে সে আবার দুদিন পর আমাকে অবহেলা করা শুরু করে দিবে। বর্তমানকার ভালোবাসার কোনো বিশ্বাস নেই, তাকে পরীক্ষা করে নিতে হবে। আমি চাইলে মাহিনকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিতে পারি, কিন্তু জানাবো না। এখন তাকে সারপ্রাইজ দিব। এমন সময় জানাবো যখন আমরা একে অন্যের পাশে বা সব সময় একসাথে থাকতে পারবো। তখন আমার ভালোবাসার কথাটা জানিয়ে দেব আর বিয়ে করে নেব। এখন জানালে সমস্যা হবে, অনেক ঝামেলা হবে, অনেক ঝগড়া হবে। এখন বন্ধুত্ব আছে, বন্ধুত্বটাই থাক আমাদের মাঝে। হঠাৎ করে মনে পড়ে গেল মাহিন যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে, কারণ আজকে তার চোখ দেখে বোঝা গিয়েছিল সে আমার ওপর অনেকটাই বিরক্ত হয়ে গেছে। এখন তার চোখ দেখে আমি সবকিছু বুঝতে পারি। কালকে সবকিছু মিট করে নিব। এখন বাসায় যাচ্ছি, আর বকবক না করি। অনেক হয়েছে, এখন ছেড়ে দাও, গোসল করতে হবে আবার আমাকে। কি একটা অবস্থা, প্লিজ এখন ছেড়ে দাও। মাত্র তো শুরু করলাম, এক্ষুনি ছেড়ে দেব? তাহলে তো কিছুই হলো না।
আর একটু আদর করে দাও না আমাকে। এরকম করো কিসের জন্য তুমি? কি বলছো এসব? আমি আর সহ্য করতে পারতেছি না। এখন আমাকে ছেড়ে দাও, আমি গোসল করব। এখন কি একটা অবস্থা আমার, গোসল করতে হবে। ঠান্ডা লাগে তো, বারবার গোসল করলে তো অসুস্থ হয়ে পড়বো। তখন কি করবে? আমি আছি কিসের জন্য? তুমি অসুস্থ হয়ে যাবে আর আমি দেখব? কখনোই তোমাকে অসুস্থ হতে দেব না। সব সময় তোমাকে গরম করে রাখবো। তোমার ঠান্ডা লাগবে না। ফাজিল কোথাকার! এখন ছেড়ে দাও, গোসল করতে হবে, আর ফাজলামো করতে হবে না আমার সাথে। এখন চলো গোসল করে আসি। আর কিছুক্ষণ আমার বুকের উপর শুয়ে থাকো না। এরকম করতেছো কিসের জন্য? একটু পরে যাই। এত তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলবো? আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে তো খাইতে হবে। আমাকে একা ছেড়ে দাও, তাহলে আমি গোসল করে আসি। তুমি যখন ইচ্ছা হয় করে নিও, আমার ক্ষুধা লাগছে। এতগুলো ভালোবাসা দিলাম, তাও তোমার ক্ষুধা যায়নি আজ? আসো, আবার তোমাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে ভরিয়ে দেই। এবার আর ক্ষুধা লাগবে না তোমার। অনেক হয়েছে, প্লিজ আর না। এখন আর ভালো লাগতেছে না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি গোসল করতে যাচ্ছি, তুমি আসো প্লিজ। আমার ভালো লাগতেছে না আর। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। তার আগে আরেকটু আমাকে আদর করে দাও। একটু কাছে আসো। তোমার ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট দুটোকে একটু সতেজ করে দাও। কি আর করার আছে, যেহেতু একবার বায়না ধরেছে, সে নাছোড় বান্দা আমাকে কখনো ছেড়ে দেবে না। এমনিতেই আমার পেটের ওপর হাত রেখে আমাকে জড়িয়ে ধরে আছে, আর তার শক্তির সাথে তো আমি পারবো না। তাই শক্তি না দেখিয়ে আশিকের ইচ্ছা পূরণ করতে এগিয়ে গেলাম। আর আশিক একটা হাসি দিয়ে দুষ্টু দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, আর মুচকি হাসি দিতে লাগলো। আমার লজ্জা লাগতেছে আশিকের চাহনি দেখে। আমি চোখ বন্ধ করে নিলাম, নিয়ে আশিকের একদম কাছে চলে আসলাম। আশিকের নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে, আর আমার হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি আশিকের মাঝে হারিয়ে যাচ্ছি। আমিও চেষ্টা করতেছি যে নিজের কন্ট্রোলে থাকব, কিন্তু তার নিঃশ্বাস আমাকে পাগল করে দিচ্ছে। আমি নিজের অজান্তেই আশিকের কাছে আবার মিশে গেলাম, তার ঠোঁটে আমার ঠোঁট দুটো লাগিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এভাবে চললো, নিজেও জানি না কতক্ষণ ছিলাম। কিন্তু আশিকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছিল। আমি নিজেও জানি না এটা অন্যরকম একটা অনুভূতি, ভালোবাসার অনুভূতি, একটা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আশিকের কাছে আসলে আমি এত দূরে যেতে পারি না কিসের জন্য। এটাও হয়তো ভালোবাসা। আমি অনেকবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি যে আশিকের থেকে দূরে থাকব, কিন্তু আশিকের কাছে একটু আসলেই মনে হয় চুম্বক শক্তিতে আমাকে আকর্ষণ করে নেয় আশিক। আমি আর তখন নিজের কন্ট্রোলে থাকি না, মনে হয় আমি রিমোট সিস্টেম, একটা রোবট, আর আশিক আমাকে কন্ট্রোল করে, এরকম মনে হয় আমার মাঝে মাঝে। তারপর অনেক কষ্ট করে আমি আশিকের কাছ থেকে ছাড় পেলাম। নিজেকে মানাতে পারতেছি না, ইচ্ছে করতেছে আরো লেগে থাকি, কিন্তু না, গোসল করতে হবে, বাড়ির কিছু কাজ আছে সেগুলো তো করতে হবে। সব সময় এত আদর করলে তো চলবে না। কালকে আবার আমার বেস্ট বান্ধবী আসবে, মাহিনকে ডাকা হয়েছে, কিন্তু সে কাজের কথা বলেছিল, হয়তো আসবে। আশিক তো মাহিনকে যে কোনো প্রকারে হোক এখানে হাজির করবে। কালকে আমরা ঘুরতে যাচ্ছি তার জন্য। এবার অনেক হয়েছে, এখন চলো গোসল করে আসবো। আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাকে আজকে খাইয়ে দিবে। চলো তাড়াতাড়ি আসো। আমি তোমাকে খাইয়ে দিব, আর তুমি এখন আমাকে গোসল করিয়ে দিবে? এটাই হলো কথা। চলো, আমি তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি। আমি ভালো করে জানি তোমার মতলব ভালো না, তাই আমি হেঁটে যেতে পারবো। আমাকে কোলে তুলে নিতে হবে না, কোলে তুলে নিলে আমার গালের 12টা বাজিয়ে ছাড়বে তুমি। তেমন কোনো কিছু করব না, শুধু কয়েকটা কামড় বসিয়ে দেব, তাছাড়া কোনো কিছু করব না। এখন তাড়াতাড়ি আমার কোলে আসো, না হলে কিন্তু আরো অত্যাচার বেশি করব। এই না, প্লিজ এরকম করো না, আমার খুব খারাপ লাগে, কামড় বসিয়ে দেবে তো। আমি লজ্জায় কারো সামনে যেতে পারি না, তোমার কামড়ের দাগ লেগে থাকে। আচ্ছা, কোনো কিছু করতেছি না। এখন তাহলে আমার কোলে চলে আসো, না হলে কিন্তু আরো দেরি হবে তোমার জন্য। ভেবে দেখো কি করবে। এরকম করলে কিন্তু আমি তোমার কাছে আসবো না, আম্মুর সাথে থাকবো। আম্মু এমনিতেই বলে, যদি আশিক তোকে কিছু বলে আমার কাছে চলে আসবি, দেখে নিব আমি আশিককে, তাহলে কিন্তু আমি আম্মুর কাছে চলে যাব। মেনে নিলাম তুমি আম্মুর কাছে চলে গেলে, কিন্তু থাকতে পারবে আম্মুর কাছে আমাকে ছেড়ে? যদি থাকতে পারো আমার কোনো বাধা নেই, আজকে ট্রাই করে দেখতে পারো। আমি বুঝতে পারতেছি তো, আমাকে ছাড়া তুমি থাকতে পারো। আমাকে তুমি একটুও ভালোবাসো না, তুমি ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাত্রে। তাহলে এসব বলে কোনো লাভ হচ্ছে না। এখন চলো আমরা কোথাও ঘুরে আসি। আমার সোনা বউ, একবার চলো।
আমার কোলে চলে আসো। তুমি ভালো করে জানো রাত্রে আমি তোমার বুকে মাথা না রাখলে আমি ঘুমাতে পারি না। আর তুমি এখন আমাকে খোঁটা দিয়ে কথা বলছো। আমি যাব না, গোসল করব না, আজকে এইভাবেই থাকবো, সারাদিন খাবো না। রাগ করতেছো কিসের জন্য? সরি। আর এভাবে কোনোদিন বলবো না। তুমি আমার লক্ষ্মী বউ, এভাবে রাগ করে না। এখন চলো, তোমার ক্ষুধা লেগেছে আর তুমি নাকি ক্ষুধা সহ্য করতে পারো না, তাহলে রাগ করে আছো যে? আমি রাগ করি না, আমার রাগ নেই। আমি তোমার উপর রাগ করতে পারি? আমার রাগ নেই। এখন আমি কোথাও যাচ্ছি না, এখানে বসে আছি, খাবো না আজকে কোনো কিছু। তুমি যাও, গোসল করে খাওয়া দাওয়া করো, ঝামেলা শেষ। এই যে কানে ধরে বলতেছি, আর কখনো এভাবে তোমাকে বলবো না। এবারের মতো চলো, আর কখনো কিছু বলবো না। তুই শুধু আমার সাথেই থাকবে, আমাকে ছাড়া তুমি অন্য কারোর সাথে থাকবে না, যতদিন এ দেহে প্রাণ আছে। এবারের মতো মাফ করে দিলাম। আর একদিন যদি এরকম কোনো কথা বলেছো, সেদিন আমি কিন্তু আমার বান্ধবীর কাছে চলে যাব একেবারে, আর এখানে আসবো না কোনোদিন। আরেকটা কথা মনে পড়লো, কালকে মাহিন আসবে। মনে হচ্ছে যদি না আসে তাহলে তো তার বাসায় যেতে হবে, কারণ তাকে ছাড়া তো চলে না। তাহলে কেমন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সে মনে হয় মিথ্যা বলতেছে। আমি আঙ্কেলের সাথে রাত্রে এখন কথা বলবো। মিম আমাকে বলেছে সে নাকি সব কিছু রেডি করে রেখেছে মাহিনের সাথে, নাকি তার কথা হয়েছে। তারা তো একসাথে ইউনিভার্সিটিতে পড়তেছে, তার মানে তাদের তো কথা হয়। অনেক হয়েছে এখন তাদের কথা। এখন চলো আমরা গোসল করে খাওয়া দাওয়া করে নিই। আমার এখন অনেক খিদা লেগেছে। তাড়াতাড়ি চলো প্লিজ। কথাটা বলে আশিক আমাকে কোলে তুলে নিল। তারপর দুষ্টুমি করতে করতে দুজনে একসাথে গোসল করে নিলাম। গোসল করা শেষ করে রুম থেকে বেরিয়ে অনেক সুন্দর করে ফ্রেশ হলাম। আমাদের দিনকালগুলো অনেক সুন্দর যাচ্ছে আপনাদের দোয়ায়। এখন গোসল শেষ করে দুজনে ফ্রেশ হয়ে নিলাম একদম পরিপাটি হয়ে। তারপর আশিক আর আমি দুজনেই নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো কাজে বেরিয়ে পড়েছে। আশিক আর আমি শুধু সবার পেছনে পড়ে গেছি। আজকে সবাই রাত্রে তো এখন আমাদের পচাতে শুরু করবে। কি রে হারামি, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তুই এখন কোথায়? আমি এখানে একলা একটা মেয়ে দাঁড়িয়ে আছি, আশেপাশে কোনো মানুষজন নেই। যদি কোনো বকাটা ছেলে এসে আমাকে ডিস্টার্ব করে, তাহলে তোকে আজকে আমি খাইছি। আমি কি একবারের জন্য বলেছি আমি যাব? আমি এখনো বাসায়, আর আজকে আমি যাচ্ছি না, পরে যাব। তুই গেছিস, দেখে শুনে থাক, একটু পর গাড়ি চলে আসবে, তখন সেখানে উঠে চলে যাস। এখন যদি আমি তোর বাসায় যাই, তাহলে তোকে আজকে আমি মেরেই ফেলবো। আমি এখানে সর্বোচ্চ 10 মিনিট তোর জন্য অপেক্ষা করব। যদি না আসিস, আমি তো যাব না, তোরে খুন করে ছেড়ে দেব। বলছি তো আমি আসবো না আজকে। এরকম করতেছিস কিসের জন্য? আমার মন ভালো নেই, আমি যাচ্ছি না কোথাও। তুই এবারের মতো তাদের সাথে ঘুরে আয়, তোর মন ভালো থাকবে। আমি এখন আসি, এখানেই ভালো লাগতেছে আমার। আশিক আমাকে SMS করলো একটু আগে, যদি তোকে না নিয়ে যাই সে মন খারাপ করবে। একটু ভেবে দেখ, বন্ধুত্ব তোদের। এখন তুই যদি না যাস, আশিক মন খারাপ করে যদি এই ট্রিপটা ক্যান্সেল করে দেয়, তখন কিন্তু প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না সে এরকম কেন করতেছে। আমি আশিকের সাথে কথা বলছি বলে তোকে জানাচ্ছি। তোরা সবাই একসাথে যাচ্ছিস, সেটাই বড় কথা। আমি আশিককে বুঝিয়ে বলতেছি। আমি এখানে অপেক্ষা করতেছি, আর সামনে কয়েকটা বকাটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। এখন তুই আসবি কি আসবি না সেটা বল। আমি এখন কোথায় যাব? এখন তুই আসতেছিস কিনা সেটা বল। একদম টেনশন করবি না, এখন তুই ফোনটা রাখ। আমি আমার বন্ধুকে ফোন করে বলে দিচ্ছি, আমার বন্ধু সেখানে থেকে কোনো ঝামেলা হবে না তোর। আমি একটু পর সেখানে পৌঁছাচ্ছি। আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না। আমাকে যদি কোনো প্রকারে ডিস্টার্ব করে, তাহলে তোকে যে আমি কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। আমার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। এখন যদি আমাকে তারা কোনো টিস করে, তাহলে তোর খবর আছে। আমি মাহিনকে মিথ্যা কথা বললাম, এখন যদি তাকে মিথ্যা কথা না বলি, তাহলে সে আসবে না, আমি ভালো করে জানি। আর মাহিন আমাকে অনেক ভালোবাসে, সেটাও আমি ভালো করে জানি। আজকে যদি আমি তাকে সাথে করে নিয়ে না যাই, সে নিশ্চয়ই কোনো নেশাখোরদের সাথে মিশবে আর নেশা জগতে ডুবে যাবে। কারণ কোন বন্ধু কখন কাকে কোন পথে নিয়ে যায় বলা যায় না। এখানে আশিক না যে মাহিনকে সব সময় ভালো কথা বলবে। তাদের দুজনের বন্ধুত্ব দেখে আমাদেরও অনেক হিংসা হয়, কিন্তু মাহিন একলা হয়ে গেছে। আশিক যখন অন্য কোথাও শিফট হয়ে গেল, আমি তাকে অনেক ভালোবাসি। আমি চাই না সে কোনো খারাপ দ্রব্য বা কোনো খারাপ পানীয় গ্রহণ করুক।
আমার জন্য। আমার যখন সময় আসবে আমি ঠিক আমার ভালোবাসার কথা জানিয়ে দিয়ে সারা জীবনের জন্য এক হয়ে যাব তার সাথে। কিন্তু এখন আমি চাই না আমার জন্য সে কোনো ধরনের ক্ষতি করুক নিজের, বা ডিপ্রেশনে থাকুক আমার জন্য। আমি তাকে সাথে করে নিয়ে যাব আর সব সময় তার পাশাপাশি থাকবো, ভালোবাসবো দূর থেকে। ওই কোথায় তুমি? এখনো বাসায় ফিরতেছো না কিসের জন্য? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি আমি। আর অল্প কিছুক্ষণ লাগবে, তার মধ্যে আমি বাসায় পৌঁছে যাব। আর কিছুক্ষণ লাগবে। তাড়াতাড়ি বাসায় ফিরে আসো, মার্কেটে কেনাকাটা করতে হবে আমাকে। তোমাকে দেখে যাব, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কিসের জন্য মার্কেট করবা? গত পরশুদিন না মার্কেট করে নিয়ে আসলাম, আবার মার্কেট করতে যাবা কিসের জন্য? কি লাগবে বলো, আমি নিয়ে যাচ্ছি। বলতেছি না আমি একা যাব, তাহলে এত কথা বলো কিসের জন্য? তুমি যখন একা একা বাইরে যাও আমি তোমাকে কিছু বলি? হঠাৎ করে তোমার আবার কি হয়ে গেল? এরকম করে কথা বলতেছো, ব্যাপার কি? আমি তো বুঝতে পারতেছি না, হঠাৎ করে তুমি এরকম পরিবর্তন হয়ে যাচ্ছ। আমার কোনো কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি আসবে কিনা সেটা বলো। এত কথা বলতে পারতেছি না ফোনের মধ্যে। বাসায় চলে আসো তাড়াতাড়ি, একা একা বাসায় ভয় লাগতেছে। এই কথা আগে বলবা না যে তোমার ভয় করতেছে? তাহলে তো তাড়াতাড়ি চলে আসতাম। এত বাহানা করার কি আছে শুনি? এবার কিন্তু কান্না করে দেব। আর একটা যদি বেশি কথা বলেছো। একা বাসায় আছে, আব্বু আম্মু বাহিরে গিয়েছে, ভয় লাগতেছে কিন্তু। বেশি কথা বলতে পারবো না, তাড়াতাড়ি আসবে কিনা তাই বলো। আর মাত্র 5 মিনিট সময় লাগবে। তুমি একটু ফোনে কথা বলতে থাকো আমার সাথে। আমি কথা বলতে বলতে যাচ্ছি, তাহলে তোমার দেখবে ভয় লাগবে না, মনে করবে যে আমি তোমার পাশেই আছি। আমি রান্না করতেছি, এতক্ষণ কথা বলতে পারবো না। রান্না শেষের পথে, তাড়াতাড়ি চলে আসো। আমি ফোন রাখতেছি, এখন তাড়াতাড়ি আসো, একা ভালো লাগতেছে না। সব সময় রান্না করতে কি তোমার ভালো লাগে নাকি? কয়েকদিন আগে তো রান্না করতে পারতে না, তোমাকে রান্না শেখানো ভুল হয়েছে আম্মুর। আজকে আম্মুকে গিয়ে দেখো কি বলি। এত কথা বলতে পারবো না, ফোন রাখতেছি, তাড়াতাড়ি চলে আসো। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের ভিতরে যদি এখানে এসে না পৌঁছাইছো তাহলে তোমার অবস্থা কি করব জানি না। কথাটা বলে ফোনটা রেখে দিলাম। ভালো লাগতেছে না একা একা। আব্বু আম্মু থাকলে তাদের সাথে গল্প করতাম। একা বাসায় আছি দেখে রান্না শুরু করে দিলাম, কিন্তু ভালো লাগতেছে না, কেমন জানি ভয় লাগতেছে। সন্ধ্যার সময় ভুতুরে মনে হচ্ছে। একা থাকার অভ্যাস না থাকলে যেটা হয় আর কি, সেটাই হচ্ছে আমার সাথে। কখনো একা থাকা হয়নি। যখন বাসায় ছিলাম তখন আম্মুর সাথে অল টাইম থাকতাম, আর এখন তো অল টাইম আশিকের সাথে থাকা হয়, না হলে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকা হয়। কখনো একা থাকিনি, আর এখন হঠাৎ করে একা হয়ে পড়েছি। কি করব ভেবে পাচ্ছি না, তাই আশিককে ফোন করলাম। আশিক প্রতিদিন এই সময় বাসায় এসে পৌঁছে যায়, কিন্তু আজকে লেট হচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না। হয়তো মাহিন আর মিম আসবে, তাদের জন্য কিছু করতেছে সে। না হলে তো এত লেট করার কথা না। এত লেট করার মানুষ আশিক না, কারণ সে আমাকে ভালো করেই চেনে যে আমি একা থাকতে ভয় পাই। আশিক আমাকে প্রচুর ভালোবাসে, তার মানে সে কখনো চাইবে না আমি ভয় পাই আর ভয় পেয়ে কান্না করি। আশিক আর মাহিনের কথা মনে পড়তেই সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল, যখন তারা আমার সাথে কত নাটক করেছিল। আশিকের বিয়ের কথা বলার পর আমি যে কি কান্না করেছিলাম, আর আজকে সে আশিক আমার স্বামী, আর মাহিনের পাত্তাই পাওয়া যায় না এখন, কারণ সে অনেক ব্যস্ত হয়ে পড়েছে পড়ালেখা নিয়ে। আর আমরা তো দুইজন এখন এখানে একসাথে পড়ালেখা করতেছি, পাশাপাশি আশিক জব করতেছে, তার জন্য তাদের সাথে থাকা হচ্ছে না। হঠাৎ করে কলিং বেলের শব্দ পেলাম, তার মানে আশিক চলে এসেছে। আমার মন বলতেছে, কারণ আশিক যেহেতু 5 মিনিটের কথা বলেছে, তার মানে সে কাছাকাছি ছিল। তাই রান্নাঘরের সব কিছু দেখে শুনে নিয়ে বাইরে চলে আসলাম। মেইন ডোরটা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে আমি অবাক হয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে রইলাম। আশিক এক গাদা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার অন্য হাতে চকলেট অনেকগুলো। আমি তো দেখে মহা খুশি। আশিককে শক্ত করে জড়িয়ে ধরলাম, আশিকও আমাকে জড়িয়ে ধরলো। তারপর আশিকের কাছ থেকে ফুলগুলো নিলাম, তারপর চকলেট। আশিক নিচ থেকে আমাকে খাইয়ে দিতে লাগলো। এতক্ষণ সময় লাগে? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম জানো? কি ভয় করতেছিল, বাহিরে কিসের জন্য জানি আওয়াজ হচ্ছিল অদ্ভুত। বাহিরে থেকে তো আমি আসলাম, বাহিরে কোনো কিছু ছিল না। হয়তো এটা তোমার মনের ভয়, কখনো একা থাকোনি, তার জন্য তোমার মনের ভিতরে ভয় ধরে গিয়েছিল, তাই। সেইটা হতে পারে। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি তোমাকে। পরে খেয়ে নেব, এখন চলো তোমাকে একটু আদর করি। অনেকক্ষণ থেকে তোমাকে কাছে পাই না, এবার কাছে আসো, কোনো বাহানা করবা না। আমি রান্নার কাজ
আমার রান্নার কাজ বাকি। এখন কোনো রোম্যান্স করার সময় আমার হাতে নেই, তাহলে সব কিছু পুড়ে যাবে। আমি এখন রান্নাঘরে যাচ্ছি। তুমি কোনো তালবাহানা না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তুমি দিন দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছ, সেই ব্যাপারটা কি তুমি লক্ষ্য করেছো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরকম পাল্টে গেলে আমিও পাল্টে যাব। সেই রকম কোনো কিছু না, এটা তোমার মনের ভুল। কালকে মাহিনার মিম আসবে কি? তোমার সাথে কথা হয়েছে নাকি? এখনো কথা বলনি তাদের সাথে? এখন তুমি কথা ঘুরিয়ে নিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ভালো হবে না বলে দিচ্ছি। এই কথাটা তুমি ঘুরিয়ে নিতে পারো না মাহিন। আর মিম আজকে আসতেছে, কালকে না, আজকে সকালে তারা রওনা দিয়েছে, কিছুক্ষণ পর পৌঁছে যাবে। সেই কথা তুমি আমাকে আগে বলবে না? আমার তো তাহলে কত কি রান্না করতে হবে। এখন প্লিজ আমাকে একটু সময় দাও, পরে তোমাকে আদর করে দেবো সারা রাত। এখন আমাকে একটু সময় দাও রান্না করার। আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না। এখন তুমি আমাকে আদর করবে, এটাই হলো বড় কথা। সারা রাত করবে, সেটা পরে দেখা যাবে। রান্না পরে করা যাবে। তারা কোনো দূরের আত্মীয় নয়, তারা আমাদের মনের মানুষ, কোনো সমস্যা হবে না। তাদেরকে না খাইয়ে রাখলেও কিছু বলবে না তারা। এসব কি বলছো তুমি? কতদিন পর তাদের সাথে দেখা হবে, তাদের জন্য তো কত কিছু আয়োজন করব। আমি মনে মনে প্ল্যান করে রাখছি, আর তুমি এই সময় এরকম বায়না ধরবে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। প্লিজ আমাকে একটু সময় দাও, তারপর তোমাকে আমি সময় দিচ্ছি। এতক্ষণ কথা না বলে সুন্দর করে আদর করে দিতে পারতে তুমি, আর আমিও তোমাকে সুন্দরভাবে ছেড়ে দিতাম, আর কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিতাম। আর কোনো উপায় খুঁজে পেলাম না, কারণ আশিক যেহেতু একবার বলেছে তার আদর লাগবে, তাকে আদর না করা পর্যন্ত সে আমাকে জ্বালাতন করতেই থাকবে। তাই বাধ্য হয়ে চকলেটগুলো এক সাইডে রেখে দিয়ে ফুলের তোড়াটা সোফার উপর রেখে দিলাম। আমার অনেক লজ্জা করতেছে, এই সময় এরকম কিছু করতে চাইছে আমার সাথে। আশিকের দুষ্টু চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো সেই লেভেলের লজ্জা লাগতেছে, কি করব না করব ভেবে পাচ্ছি না। এখন যদি তাকে আদর না করি তাহলে সে ছেড়ে দিবে না, আদর করলেও লজ্জা লাগতেছে। কি অবস্থা! তারপর চোখ বন্ধ করে আশিকের ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিলাম, লজ্জাহীনভাবে, নির্লজ্জের মতো। আমি নিজেও জানি না আশিকের কাছে চলে আসলে আমার কেন যেন অটোমেটিক্যালি আশিকের উপর একটা আকর্ষণ কাজ করে। আমি নিজের অজান্তেই গভীরভাবে আদর করে ফেললাম আশিককে। আশিককে ছেড়ে দিয়ে উঠে চলে যেতে ধরলে আশিক আমার হাত টেনে ধরে আবার তার কোলে বসিয়ে নিল। তারপর কিছুক্ষণ সে আবার আমাকে আদর করে দিল। তোর আর কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, বাস চলে এসেছে। এখন যদি তুই আর 1 মিনিটের ভেতর এখানে এসে উপস্থিত না হয়েছিস তাহলে তোর একদিন কি আমার কয়দিন লাগে? তোকে আমি খুন করে ফেলবো। এই তো আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, চোখ দুটো সামন থেকে ঘুরিয়ে পিছনে নিয়ে দেখো, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়েছে এখানে এসে উপস্থিত হয়েছি। তুই যে এখানে এসেছিস আমাকে জানাবি না, বা আমার সামনে এসে দাঁড়াবি না, বা আমার সাথে কথা বলবি না? কথা না বলে চুপচাপ ওখানে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কিসের জন্য? এখানে থাকতে ভালো লাগতেছে তাই এখানে দাঁড়িয়ে আছি। তোর কোনো সমস্যা? আমার সাথে এত রাগ দেখাচ্ছিস কিসের জন্য? কোন অধিকারে? এত কথা বলতে পারবো না, আমার মাথায় পুরো আগুন লেগে আছে। এখন গাড়িতে উঠবি নাকি তোকে আবার কোলে করে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিতে হবে, কোনটা? আমি বলতেছি কি, আমি না গেলে হয় না? আমার যেতে ইচ্ছা করতেছে না, এটাই হচ্ছে বড় কথা। জোর জবরদস্তি করতেছিস কিসের জন্য? আমি এত কিছু শুনতে চাচ্ছি না, এসে যেহেতু পড়েছিস গাড়িতে উঠে পড়, না হলে কিন্তু ভালো হবে না। আশিক আমাকে বারবার ফোন করে মাথা খাচ্ছে, তুই এদিকে নাটক করতেছিস। আশিক কই? আমাকে তো একবারও ফোন করলো না। তোকে ফোন করতেছে কিসের জন্য? আমাকে তো একবার ফোন করে বললো না কোথায় তুই, কি করতেছিস, আসবি কি না। তোর ফোনটা কি আদৌ ভালো আছে? আশিক তোকে 100 বার ফোন করেছে, আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে, আয় দেখে যা। তারপর কথা বল গাধা কোথাকার। তোকে ফোন করতে পারছে না তাই আমাকে ফোন করতেছে। ও আচ্ছা, সেই সিমটা তো আমি বাসায় রেখে দিয়েছি খুলে। ওই সিমটা একটু ঝামেলা করে, তার জন্য। আর অপরিচিত মানুষ অনেক ফোন দেয়, অনেক ডিস্টার্ব করে অনেকেই, তার জন্য আমি ওই সিমটা খুলে রেখেছি। তাহলে এভাবে গাধার মতো ওখান থেকে প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। মাথা খাবি না আমার আর। তারপর মাহিন আমার সাথে আর কোনো কথা বলল না, চুপচাপ গাড়িতে এসে উঠে পড়ল। আর এদিকে তো আমার মেজাজ পুরাই গরম। আমাকে একা রেখে সে গাড়িতে উঠে পড়ল, আমাকে একবারও বলল না যে উঠে পড়, বা আমার কোনো কিছু সাথে করে নিল না। আমি না হয় তাকে কয়েকবার না বলেছি আমি তাকে ভালোবাসি না, কিন্তু সে আমার ব্যবহার দেখে কি একটুও বুঝতে পারে না? আমার ব্যবহার দেখে কি একটুও বুঝে নিতে পারে না
যে আমি তাকে কতটা ভালোবাসি। গাধা কোথাকার। কি আর করার, বাস কন্ট্রাক্টরকে বলে সব কিছু লাগেজ গাড়িতে উঠিয়ে নিলাম, আর আমিও গিয়ে তার পাশে বসে পড়লাম। তাছাড়া তো আর কোনো উপায় নেই। সে এখন আমাকে রাগ দেখাচ্ছে। এখন আমি তার সাথে কথা বলতেছি আর সে আমাকে রাগ দেখাচ্ছে, তাই না? একটু পর মজা দেখাবো। এখন কিছু বলতেছি না। এখন কিছু বললে আবার মন খারাপ করে গাড়ি থেকে নেমে যেতে পারে, তাই কিছু বলতেছি না। এখন কোনো মতে তাকে কৌশলে সেখানে আগে নিয়ে যাই, তারপর অত্যাচার কাকে বলে, কত প্রকার কি কি সব কিছু হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। মাথা পুরো আগুন হয়ে আছে আমার। চুপ করে বসে রইলাম সেখানে। কিছুক্ষণের মধ্যে বাস চলা শুরু করে দিল, আর আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। অটোমেটিকলি যখন আমার ঘুম ভাঙল তখন দেখলাম যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4 ঘন্টা জার্নি করে যাওয়া আসা করা যায়। আরে সোনা বউ, কোথায় তুমি? তোমাকে তো খুঁজে বের হচ্ছি। তুমি কোথায়? রান্নাঘরে থেকে কোথাও উদা হয়ে গেলে। তাড়াতাড়ি বেরিয়ে আসো। বউটা আমার কোথায় গেল? রুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি বউ নেই। রুমের ভেতরে কি যে অবস্থায়, তখন ভয় পাচ্ছে। আর এখন বাসায় চলে আসলাম তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এখন কাজে ব্যস্ত তিনি। কেন যে বললাম যে মাহিন আর মিম আসতেছে, না বললে হয়তো সে এত কাজে ব্যস্ত হয়ে যেত না। সব সময় আমার পেছন পেছন ঘুরে বের হইতো। এখন যে ভয়টা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। আমার বউকে দেখি কোথায় আছে এখন। কি হলো, কোথায় তুমি? ডাকাডাকি করতেছি, শুনতে পাচ্ছ না? কোথায় আছো? তাড়াতাড়ি জবাব দাও, আমি সেখানে চলে যাচ্ছি। কি হয়েছে? সারা বাড়ি এরকম মাথায় তুলে রেখেছে কিসের জন্য? কাজ করতেছি, দেখতে পারতেছো না? কতগুলো রান্না করতে হবে, একটু ভেবে দেখো। আর কালকে তো আমরা সন্ধ্যায় সময় বের হয়ে যাব। তারা তো এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। তাদেরকে কি খাওয়াবো আমি? তোমাকে কোনো কিছু খাওয়াতে হবে না, তুমি চুপচাপ আমার সাথে থাকো। তো এত কিছু রান্না করতে হবে না কষ্ট করে। পরে দেখবে যে সবাই আসবে, তখন বলবে না খাবো না, আমার ক্ষুধা নেই, এসব বলবে। অতএব এসব করার দরকার নেই। তুমি পাগল হয়ে যাচ্ছ। কতদিন পর তারা আসতেছে আমাদের বাসায়, আর আমি তাদেরকে ভালো মতো খাওয়াবো না? এটা কোনো কথা হলো? তুমি দিন দিন কিপটা হয়ে যাচ্ছ কিসের জন্য বুঝতে পারতেছি না। তুমি কি যে বলো না, বুঝতে পারি না। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো। তুমি ভয় পেলে আমার কাছে আসবে না। তুমি ভয় পেলে আমার কাছে আসবে না, আমি আর তোমার কাছে আসতেছি না। তুমি এরকম হয়ে যাচ্ছ কেন দিন দিন? বুদ্ধি ড্যামেজ হয়ে যাচ্ছে তোমার। বুঝতে পারতেছি না, সব জায়গাতে রাগ দেখাতে হবে। কাজ করতেছি, তাই না? আমি তো বসে আছি না যে তোমার রাগ দেখাতে হবে। তোমাকে আমি এত কাজ করতে বলেছি কখনো? তোমাকে আমি সব সময় বলেছি তুমি নিজের যত্ন রাখবে, খেয়াল রাখবে। কাজ করার তো মানুষ আছে আমাদের বাসায়, তাই না? তোমাকে তো এত কষ্ট করতে হবে না। আচ্ছা, কাজ করব না, কিন্তু 2 দিন পর যখন কাজ করব না, তখন তো সবাই আমাকে নিয়ে আলোচনাও বসিয়ে দেবে বাসার ভেতরে। তার চেয়ে আমি কাজ করব, আমি সবার সাথে ভালোভাবে কথা বলবো, সবাইকে আপনজন মনে করে থাকবো, সবাই আমাকে অনেক ভালোবাসা দেবে। ঠিক আছে, তোমার কথাই হবে। আমি আর তোমাকে ভালোবাসবো না। বাসার সবার ভালোবাসা নিয়ে তুমি থাকো। আমি গেলাম আমার রুমে, তুমি আমার রুমে আসবে না আর। এইরকম করতেছো কিসের জন্য আমার সাথে আজকে? বুঝতে পারতেছি না। তোমার বন্ধু আসতেছে আর আমার বেস্ট বান্ধবী আসতেছে, তাদের জন্য কিছু রান্না করব না? আর তুমি এরকম করতেছো কিসের জন্য আমার সাথে? আমি মাহিনকে কোনো কিছু খাইতে দেব না। আমি তাকে 100 বার উপর ফোন করেছি, আমার ফোনটা রিসিভ করেনি, ফোন বন্ধ করে রেখেছে। আসুক শালা আজকে, তার কি যে করব আমি। এখন বুঝতে পারতেছি মাহিনের উপর রাগ উঠেছে, সেটা তো তুমি কখনো আমার সামনে স্বীকার করবে না, কারণ আমার থেকে মাহিনকে বেশি ভালোবাসো, আমি সেটা ভালো করে জানি। আর সেই রাগ আমাকে দেখানো হচ্ছে, তাই না? এই যে তুমি উল্টাপাল্টা কথাবার্তা বলো, মাথা কিন্তু ঠিক থাকে না, রাগ উঠে যায়। এটা কোনো কথা বললা তুমি? আমি যা বলেছি ঠিক বলেছি। তুমি তো আমার থেকে মাহিনকে অনেক বেশি ভালোবাসো, সেটা প্রকাশ করো না আমার সামনে, কিন্তু মনে মনে আছে, তা আমি ঠিকই ধরে থাকো। কথাটা বলার সেখানেই থাকলাম না, রাগ দেখিয়ে চলে আসলাম আশিকের সামনে থেকে। আশিক তো মহা বিপদে পড়ে গেল। আমাকে রাগ দেখাতে গিয়ে উল্টা সে নিজেই মাইনকার চিপায় পড়ে গেল। আমি তাকে মাইনকার চিপায় ফালায় দিলাম। না হলে সে আমাকে ভালো মতো রান্না করতে দিবে না তো দিবেই না, আমার সাথে নানা ধরনের কথা বলবে, আর আমার মাথা গরম হয়ে যাবে। তখন উল্টাপাল্টা কাজ করে ফেলবো আবার। পরে আমাকে রান্না করতে হবে, কারণ আমি রান্না করব অন্য কাউকে দিয়ে। রান্না করালে রান্না যদি ভালো না হয় তাহলে আমার সাথে এই বাড়ির মান ইজ্জত চলে যাবে। এটা তো আমি হতে দেব না। কতদিন পর মাহিন আর মিম আসতেছে আমাদের বাসায়,
তাদের খাতিরদারি করব না, এটা কেমনে হয়? আমি আশিকের দিকে লক্ষ্য করে দেখলাম যে সে আমার পেছনে পেছনে ঘুরতেছে। এখন আমার পেছনে পেছনে ঘুরে কোনো লাভ নেই, তাকে এখন কোনো পাত্তা দেব না। আমার কষ্ট হবে একটু। সে যেভাবে মায়াবী চোখ মুখ নিয়ে আমার পেছনে ঘুরতেছে, আমার তো সহ্য হবে না, কিন্তু নিজেকে মানিয়ে নিতে হবে, কারণ রান্নার কাজটা শেষ করতে হবে, তারপর বাকিটা দেখা যাবে। আমি যেখানে যেখানে যাচ্ছি আশিক ঠিক আমার পেছনে পেছনে সেখানে সেখানে যাচ্ছে। একটু আগে সে আমাকে রাগ দেখিয়ে কত কি বলল, কিন্তু এখন মনে হচ্ছে ছোট বাচ্চা, সে কোনো কিছুই বোঝে না, নিষ্পাপ শিশু একটা, কোনো কথা ভালো মতো বুঝতে পারে না, শুনতে পারে না মনে হয়। আমি যেদিকে চাই সে সেদিকেই যাবে, একদম রোবটের মতো। আমি মনে হয় তাকে কন্ট্রোল করতেছি। আমি যেভাবে চালাচ্ছি আশিক সেভাবেই চলছে, আমি যেভাবে যাচ্ছি আজ আশিকও সেভাবেই যাচ্ছে। কি হলো? এইভাবে আমার পেছন পেছন আসার কি আছে? আমাকে কি কাজ করতে দিবে কি না? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন এরকম করতেছো আমার সাথে? আমি বুঝতে পারছি না তো আমি কি ভুল করলাম যার জন্য তুমি আমার সাথে এরকম করতেছো, কথা বলতেছো না? জানি, ভালো করে জানি সেটা আমি। আর বলতে হবে না। এখন এখান থেকে সরে যাও, আমার হাতের কাজ করতে দাও। আর তোমার বাহানা এখানে দেখাতে হবে না। আমি আবার কি বাহানা দেখাইলাম তোমাকে? তুমি এরকম করো কেন সব সময় আমার সাথে? আমি বুঝি না তুমি কেন ভুল বুঝতেছো আমাকে। বলতেছি তো, এখন আমি কাজ করতেছি। এখন যদি বকবক বেশি করো তাহলে কিন্তু মাথায় আগুন লাগিয়ে দেব এখানে এনে। প্লিজ নিজেকে কন্ট্রোল করো, আর এইভাবে রাগ দেখাইও না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এবার কান্না করা শুরু করে দেব। কেন এরকম করতেছো আমার সাথে বুঝতে পারতেছি না, মাফ করে দাও না। আমি আর কখনো এরকম করব না তোমার সাথে। বেশি কথা বলতে পারবো না। এখন সুন্দর ছেলের মতো ভদ্রভাবে গিয়ে রুমের ভেতর বসে থাকো, বা যা খুশি তাই করো। আমাকে এখন একা ছেড়ে দাও, কাজ করতেছি। একটু পর তারা এখানে এসে পৌঁছে যাবে। আচ্ছা, তাহলে আমিও তোমার সাথে কথা বলতে চাই না, তোমার যা ইচ্ছা তাই করো। আমি আর তোমার কাছে আসতেছি না, থাকো তুমি। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে আছো, এখানে বসে থাকো। আমি রান্না করতেছি, চুপচাপ যেমন ছিলে এতক্ষণ তেমন ভাবে দাঁড়িয়ে থাকো। তুমি আমার সাথে কথা বলবে না, আর আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে একা। আবার আমার মুখের উপরে কথা বলতেছি কিসের জন্য? যেটা বলেছে সেটা শুনলে সমস্যা কোথায়? আজকে যদি তুমি আমার কথা না শুনে এখান থেকে চলে যাও, তাহলে আমি আজকের পর থেকে তোমার রুমে যাব না। যাও। আমি বুঝতে পারতেছি না হঠাৎ তোমার কি এমন হয়ে গেল যার জন্য তুমি আমার সাথে এরকম করতেছো। এখন তো কাজ করতেছে না কিছু। আমি আশিকের সাথে কোনো কথা বলতেছি না। আশিক সেখানে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে রইল, আর আমি আমার মতো রান্নার কাজ করতে লাগলাম। আশিক একা একাই বক বক করতেছে, আর আমি শুধু শুনতেছি আর মজা নিচ্ছি আর মুচকি হাসতেছি, কোনো কথা বলতেছি না। আশিককে রাগাইতে আমার ভীষণ ভালো লাগে। সব সময় সে আমাকে রাগ দেখায়, হারামি। আর আমি এইভাবে তার উপর রাগ দেখিয়ে আমার প্রতিশোধ নিয়ে নেই। আপনি আপনার ভালোবাসার মানুষকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসুন, তাকে আপনার বিশ্বস্ত করে তুলুন, এবং আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে আমার মতো করে মজা নিতে পারেন, সমস্যা নেই। দেখবেন যে তাতে আপনাদের ভালোবাসাটা অনেক বেড়ে যাবে, কখনো কমে যাবে না। একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এত কিছু একাকে নিয়ে যেতে পারি, তুই কি আমাকে একটুও সাহায্য করবি না? এরকম বলদের মতো একা একা যাচ্ছিস কিসের জন্য? ভালো হবে না বলে দিচ্ছি, রাস্তায় আছি এখন, মুখ সামলিয়ে কথা বলবি, না হলে কিন্তু থাপ্পড় দেবো একটা। মানুষ চিনিস তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারবি? কাছে এসে কথা বল। সাহস কত দূর দেখবো এখন তোর। তোর বুকের পাটা কত দূর? আমি কি তোকে বলেছিলাম এত কিছু নিয়ে আসার জন্য? তুই নিয়ে এসেছিস তোর ইচ্ছা মতো, এখন তুই তোর মতো করে বহন করবি। আমি কেন তোর জিনিস বহন করবো শুনি? তাহলে এটাই ছিল তোর ভালোবাসা, তাই না? একটু না বলে দিয়েছি, আর এখন আমার সাথে কথা বলতেছিস না ঠিক মতো, আর বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছিস দিন দিন, তাই তো? আমি যাকে ভালোবাসি তাকে সারা জীবন ভালোবেসে যাব আমার সর্বোচ্চ দিয়ে, কিন্তু আমি এখন তাকে কিছু বলবো না। ভালো হবে না বলে দিচ্ছি। এখন তুই এগুলো নিয়ে যাবি, না হলে কিন্তু আমি বিচার দিব তোর নামে সবার কাছে। তখন দেখবি যে তোকে গণহারে পিটাবে সবাই। তোর এত বকবক শোনার সময় আমার হাতে নেই, আমি চলে যাচ্ছি। তোর মন চাইলে তুই আসিস, না চাইলে ঘুরে যেতে পারিস, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি এসে পড়েছি এখানে, 1 মাস থেকে যাব তারপর। মাথা গরম করাবি না একটু, সাহায্য করলে সমস্যা কি?
মাথা গরম করাবি না, একটু সাহায্য করলে সমস্যা কি? সাহায্য কর, টাকা দিব। যত চাইবি তত টাকা দিব। একটু সাহায্য কর, আমি নিতে পারতেছি না আর। এখন আমার এখানে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা দে, আমি সব কিছু নিয়ে যাব। তোকে কোনো কিছু বহন করতে হবে না। শালার কুত্তি বান্ধবী, তুই আজকে আমাকে ফাঁদে ফেলে দিয়েছিস। এমন জায়গায় বাড়ি করেছিস, শালি একটা গাড়ি ঘোড়া যায় না তোর বাসার কাছে। আমি প্রিয়াঙ্কাকে ফোন করে বলতেছি তোকে এসে সাহায্য করবে। আমি তাহলে চলে যাচ্ছি, তুই থাক এখানে। ভালো হবে না বলে দিচ্ছি। এগুলো নিয়ে যাবি নাকি নিয়ে যাবি না সেটা বল আগে। মাথা গরম করাবি না, মাথা হ্যাং হয়ে আছে এমনিতেই। তারপর মাহিন আর আমার সাথে কোনো কথা বলল না। মাহিন এসে আমার হাতে থাকা ব্যাগটা সে নিজের হাতে নিয়ে নিল। এখন নিজের ভেতর অনেক শান্তি কাজ করতেছে। এতক্ষণ মনে হচ্ছিল যে আমি কোনো একটা অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়েছিলাম। তারপর দুজনেই যেতে লাগলাম গন্তব্যস্থলে। প্রিয়াঙ্কার বাসা এখান থেকে 5 মিনিটের রাস্তা। হেঁটে যেতেই হবে, হেঁটে যেতে হয়। এখানে কোনো কিছু পাওয়া যায় না। আমি অনেক কাপড় নিয়ে এসেছিলাম, থাকবো বেশ কিছুদিন। এখন তো যেতে দিবে না, সেটা আমি ভালো করে জানি। ঘুরতে যাব, এত সহজে যেতে দিবে না। তার জন্যই এত কিছু নিয়ে আসা হয়েছে। কিন্তু মাহিনকে দেখে মনে হচ্ছে সে অল্প কিছু জিনিস নিয়ে এসেছে। তারপর দুজনে পৌঁছে গেলাম তাদের বাসার সামনে। যেতেই দারোয়ান আমাদের দেখে চিনে ফেললো আর তাড়াতাড়ি এগিয়ে এসে মাহিনের হাতে থাকা ব্যাগটা সে নিয়ে নিল। নিয়ে ভেতরের দিকে যেতে লাগলো। আর মাহিন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভেতর দিকে চলে গেল। আমিও কোনো কিছু না বলে চুপি চুপি মাহিনের পেছনে পেছনে ভেতরে চলে আসলাম। এসে দেখি বাসার ভেতরে কেউ নেই। আমাদের ডেকে এনে কি বোকা বানানো হলো নাকি বুঝতে পারতেছি না তো ঠিক মতো। অনেক হয়েছে, এখন বাইরে যাও। আমি রান্নার কাজ শেষ করতেছি, তারপর বাইরে গিয়ে তোমাকে সময় দেব। আর মাহিনকে ফোন করে বলো তারা কত দূর এসেছে জানাতে। এত কিছু করতে পারবো না, তুমি তাড়াতাড়ি এখন আমার সাথে আসবে। আর কোনো কিছু রান্না করতে হবে না, অনেক রান্না করেছো রান্না। ভালো হবে না বলে দিচ্ছি। যেটা করতে বলতেছি সেটা করলে সমস্যা কি? এখন বাইরে গিয়ে দেখো তারা কত দূর এসেছে, তাদেরকে রিসিভ করে নিয়ে আসো। তারা এমনিতেই চলে আসতে পারবে। আমাদের বাসায় প্রথম আসতেছে না, যে রাস্তা চেনে না, কোনো কিছু চেনে না, তাদেরকে রিসিভ করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। এটা কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলতেছো। এইরকম হয়ে যাচ্ছে কেন দিন দিন, বুঝতে পারতেছি না। যাও এখন। তুমি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছ, সেই বিষয়টি লক্ষ্য করে দেখেছো? দিন দিন তুমি অন্যরকম হয়ে যাচ্ছ। অনেক হয়েছে, আপনাকে যেতে হবে না। আমি তার চেয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসব। এখন আর রান্না করব না, এই পর্যন্তই শেষ। আমি কি একবারের জন্য বলেছি তাদেরকে আমি নিতে যাব না? আমি যাচ্ছি, এত রাগ দেখানোর কি আছে? আর তুমি না ভয় পাও, চলো আমার সাথে একসাথে যাব। অনেক হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। আমি বাইরে যাচ্ছি, আপনি থাকেন এখানে। আমার রান্নার কাজগুলো আপনি করেন, আমি গিয়ে নিয়ে আসি তাদেরকে। প্রিয়াঙ্কা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি এরকম হয়ে যাচ্ছ কেন? কিছু বুঝতেছি না। আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না, তুমি রান্নার কাজ শেষ করো। আশিক মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আমি কি করব? আমার তো রান্না করতে হবে। তারা কতদিন পর আসতেছে, তাদের যদি একটু আতিথেয়তা না করি তারা মন খারাপ করতে পারে। এটাই স্বাভাবিক, যতই আমাদের নিজের মানুষ হোক না কেন। তাও একটু তারাও আশা করা যে আজকে যাচ্ছি, সেখানে গিয়ে কিছু তো ভালো মন্দ খেতে পারবো। আর তারা তো খাওয়ার জন্য আসতেছে না। তাও তো আমাদের একটা কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে, সেটা তো আমাদের পালন করতে হবে। আমি তাড়াতাড়ি আমার কাজ শেষ করে নিলাম। আর বেশিক্ষণ রান্না করা যাবে না। অনেক রান্না করেছি আজকে সারাদিন, এত কাজ করেছি যে হাঁপিয়ে গিয়েছি। আশিককে সত্যি একটু সময় দিতে পারিনি আজকে। যেটুকু সময় দিয়েছি তাড়াহুড়োর মাঝে সময় দিয়েছি। কিভাবে দিন চলে গেল আমি বুঝতেই পারলাম না। যাই হোক, এত টেনশন করে লাভ নেই। রাত্রে এখন তাকে ভালোবাসা দিয়ে আদর করলে সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে টেনশন করার কিছু নেই। এখন বাইরে গিয়ে দেখি কি অবস্থা। তোরা চলে এসেছিস, একেবারের জন্য আমাদের ডাকবি না? এখানে বসে আছিস যে, আর আমি তোদেরকে নিতে যাচ্ছিলাম। হয়েছে, থাক, আর কথা বলতে হবে না। সেই কখন এসেছি আমরা জানিস? আর এখন বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। কখন থেকে তোদেরকে ডাকাডাকি করতেছি, দুজন কি করতেছিস রুমের ভিতরে বুঝতেছি না তো। একদম বেশি বুঝবি না। আমরা তোদের জন্য রান্না করতেছিলাম দুজনে মিলে। কতদিন পর তোরা এখানে আসতেছিস আর রান্না করব না? এটা কি করে হয়? আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোরা এখানে এসেছিস, আমরা এখন আড্ডা জমিয়ে দেব। দূরে দূরে দাঁড়িয়ে থাকবি নাকি আমার বুকে চলে আসবি? কোনটা? কতদিন পর দেখা, দূর থেকে কথা বলতেছিস, ভয়ে কাছে আসতেছিস না, ব্যাপার কি? তোর সাথে আবার আমার কিসের কথা? তোকে কতবার ফোন দিয়েছি, তোর নাম্বার বন্ধ কিসের জন্য? আমার সাথে কথা বলতে যদি তোর এত অনীহা,
তাহলে আমাকে একবার SMS করে বলতেই পারতি যে তোর সাথে কথা বলবো না আমি। আমি ভালো করে জানি তুই আমার সাথে একটু ভুল বোঝাবুঝি করবি, সমস্যা নেই। ভুল বুঝলে তোর সমস্যা, আমার সমস্যা নেই। আমি এখানে এসেছি আমার ভাবির বাসায়, আমি এখানে থাকবো। তুই আমার সাথে কথা বললি কি না বললি তাতে আমার কোনো কিছু আসা যায় না। তুই থাক তোর ভাব নিয়ে, আমি ভাবির কাছে গেলাম। ভাবি কোথায়? এখন বুঝতে পারলাম তোর ব্যবহারে গিরগিটির মতো পাল্টাই কেমনে। তুই নাম্বার বন্ধ করে রেখেছিস, এখন এখানে এসেছিস, তাও আবার আমাদেরকে বললি না যে তোরা পৌঁছে গেছিস। এখন এসে বসে আছিস, কথা বলতে আসলাম, আবার বলতেছিস ভাবি কোথায়, আমার সাথে কথা বলতে হবে না। যা ভাগ এখান থেকে। আমি যে এত বড় দায়িত্ব নিয়ে গাধাটাকে নিয়ে আসলাম, আমাকে তো অন্তত একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল, তাই না? সরি, একদম ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও তুমি। আমি তোমাদের রিসিভ করে নিয়ে আসতে পারিনি, অনেক কষ্ট হয়েছে জানি তোমাদের এখানে আসতে। অনেক হয়েছে, এখন আর আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার বান্ধবী কোথায়, আমি তার সাথে কথা বলবো। আপনাদের সাথে আমার কোনো কথা নেই। এতক্ষণ পরে আমার দিকে চোখ পড়লো আপনার। কি একটা অবস্থা, সবাই কেন যে আমাকে ভুল বুঝতেছে আমি বুঝতেই পারতেছি না। আমি থাকবো না, এবার আমি চলে যাচ্ছি। তোমরা এসেছো, আড্ডা দাও, আমি আসতেছি বাহিরে থেকে। তোমাদের সাথে আমার কোনো কথা নেই। তাহলে আমাদের ইনভাইট করে নিয়ে আসার কি দরকার ছিল? আপনারা যেহেতু আমাদের সাথে কথা বলবেন না, আমরা চলে যাচ্ছি। চলো মাহিন, আমাদের এখানে থেকে লাভ নেই। কোথায় যাচ্ছিস? একদম পা ভেঙে ফেলবো। আমার সাথে দেখা না করে চলে যাবি? এতই যদি চলে যাও তাহলে এখানে এসেছিস কিসের জন্য? আমি রান্না শেষ করে বাইরে এসে দেখি মাহিন আর মিম দুজনে চলে এসেছে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে তারা এখানে চলে এসেছে আর আমরা তাদের রিসিভ পর্যন্ত করতে পারলাম না। এটা কি হলো? আর করার যেহেতু চলে এসেছে তাহলে তো আর কোনো কিছু করার নেই। কিন্তু আমি বাইরে এসে দেখি আশিক দুজনের সাথে সেই লেভেলের ঝগড়া করতেছে। ঝগড়া করবে না কিসের জন্য? অনেক দিন পর দেখা হয়েছে, একটু ঝগড়াঝাটি না করলে ভালো লাগবে? আমিও ঝগড়াঝাটি দেখতেছিলাম উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু যখন দেখলাম ঝগড়াঝাটিটা একটু বেশি অন্য লেভেলে চলে গিয়ে যাচ্ছিল, তখন আর উপরে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। নিচে চলে আসলাম আর অনেক দিন পর নিজের বেস্ট বান্ধবীকে দেখতে পেয়ে জড়িয়ে নিলাম তাকে বুকের ভেতর। কারণ কতদিন পর তার সাথে দেখা করা, কত কথা জমে আছে তাকে বলার জন্য। কতদিন পর আসলো এখানে, আর এখানেই থাকবে এখন। তারপর দুজনে দুজনের কথাবার্তা শুনে নিলাম, কেমন আছে, কি করে না করে, এখন কোথায় পড়াশোনা করতেছে, মানে প্রাথমিক যে কথাবার্তা থাকে সব কিছু শেষ করে নিলাম। তারপর আমি আমার বান্ধবীকে নিয়ে আমার রুমে আসলাম। আশিক আর মাহিন দুজনে বাইরে চলে গেল তাদের আড্ডা দেওয়ার জন্য। কতদিন পর তারা একসাথে হয়েছে, তাদের কি আর বাসায় ধরে রাখা যায়? তারা তো এখন আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে গিয়েছে, আর আমরা দুজন এখানে হেল্প করব আমাদের, আর আমরা দুজন এখানে গল্প করব। আমাদের কত দিনের গল্প জমে আছে মনের ভেতর, কত দিন ধরে গল্প করা হয় না। আজকে সব গল্প করে ফেলবো, সারা রাত ঘুমাবো না, শুধু আড্ডা হবে আজকে। তারপর বল কি অবস্থা? পড়াশোনা তো সেই লেভেলের চলতেছে তোর, আমি তো পড়াশোনা হচ্ছেই না সংসার জীবন শুরু হওয়ার পর থেকে। তোর জীবনে কি কেউ আসলো নাকি এখনো আসেনি? আমার জীবনে আমার জীবনে আবার কে আসবে? আমি কি দেখতে তোর মতো সুন্দরী নাকি যে আশিকের মতো সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে পাবো? আমার কপাল খারাপ। এসব কি কথা বলতেছিস? বুঝতে পারতেছি না তো। উল্টাপাল্টা কথা বলবি না, সোজা সাপটা উত্তর দিলে কি হয়? সবসময় ন্যাকামো করিস কিসের জন্য? আর বলিস না, একটা ছেলে আমাকে ভালোবাসতো, কিন্তু তাকে যখন আমি বারবার না বলে দিয়েছি তখন সে আর পেছনে আসে না, আমার সাথে কথা বলে না। এখন একটু খারাপ লাগতেছে যে একটা ছেলে আমার পেছনে ঘোরাঘুরি করতো, তাকে পাত্তা দিতাম না। এখন ঘুরে না, একটু খারাপ লাগে, কিন্তু ভালোবাসা হয়নি এখনো। তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে। এখন এখান থেকে যখন যাবি তখন গিয়ে দেখবি ছেলেটা যদি আবার তোর সামনে আসে বা তোর পেছনে ঘুরঘুর করে, তাহলে বুঝবি যে তোকে সত্যি সত্যি ভালোবাসে। আর যদি না আসে তাহলে জানবি যে সেটা কিছুদিনের মায়া ছিল। আমার কথা বাদ দে, তোর কথা বল। কি অবস্থা এখন? দিনকাল কেমন যাচ্ছে? আর আমি কখন খালামণি হব? কবে খালামণি হতে চলেছি? সেই সময়টা কবে আসবে? এখন ওসব নিয়ে টেনশন করতেছি না, এখন চুটিয়ে প্রেম করতেছি দুজন, পড়াশোনা করতেছি, তার পাশাপাশি আশিক একটা চাকরি করতেছে, দিব্যি সংসার চলতেছে। আর কোনো কিছু এখন মাথায় নিচ্ছি না। তোর মতো একটা স্বামী
তোর মতো একটা স্বামী পেলে আমার ভাগ্যটা খুলে যেত। কত সুন্দরভাবে তোরা প্রেম করলি স্কুল জীবনে। স্কুল জীবন শেষ করে এখন ভার্সিটি জীবনে সংসার করতেছিস, পড়াশোনা করতেছিস, কত সুন্দর তোদের দিনকাল চলতেছে, তাই না? হয়েছে, আর বলিস না। আমার যে দিনকাল কিভাবে কাটে সেটা আমি ভালো করেই জানি। তুই সংসার জীবন শুরু কর, তারপর বুঝতে পারবি। এখন বুঝতে পারবি না, আগে শুরু হোক, তারপর দেখবি। আমি বুঝতে পেরেছি। আর শোন, তোদের সংসার তো ভালো চলতেছে, পড়াশোনার খবর কি তোর? আমার পড়াশোনা একদম বাজে হয়ে গিয়েছে। আগের মতো পড়াশোনা করি না, সবসময় আড্ডা, ঘোরাঘুরি এসব করতে দিন যাচ্ছে। পড়াশোনা চলতেছে সেই ভালো না, অবশ্য খারাপও না। মোটামুটি দুজনেই পড়াশোনা করতেছি একসাথে, একে অন্যকে সাহায্য করতেছি। আর শোন, মাহিনের খবর কি? তোরা দুজনে একসাথেই এখন আছিস? মাহিন কি করতেছে? পড়াশোনা ঠিক মতো করতেছে নাকি তার প্রেম প্রীতির খবর কি জানিস তুই? আমি তো তার বিষয় তেমন কিছু জানি না, তবে তাকে দেখে তো মনে হয় না যে সে প্রেম করে। প্রেম করলে তো নিশ্চয়ই অন্যরকম একটা ভাবমূর্তি থাকতো মনের ভেতর, কিন্তু তাকে দেখে তো সেটা বোঝা যায় না, রোবটের মতো থাকে সব সময়। আগে দেখে তো মনে হতো কত চাঞ্চল্যকর, কিন্তু দুজন আলাদা হওয়ার পর থেকে দুজনের ভাবমূর্তি মাঝে মাঝে বোঝাই যায় না। তুই যেভাবে বলতেছিস যে মাহিন মাঝে মাঝে এমন ভাব করে, মনে হয় কত গভীর চিন্তায় চিন্তিত থাকে। আশিকও সেম, আমার সাথে তো সব সময় থাকে, আমি ভালো করে বুঝতে পারি। বাদ দে এসব কথা, এখন চল বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আমরা অনেকদিন পর এখানে এসেছি, এখানে পরিবেশটাও অনেক সুন্দর। তারপর আমি তাকে আর কোনো কিছু বললাম না। অনেকদিন পরে এসেছে দুজনে, তো অনেক গল্প করলাম, জানা অজানা অনেক কিছুই একে অন্যের সাথে শেয়ার করলাম। এখন একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। আমরাও অনেকদিন থেকে বাইরে যাওয়া হয় না, আমরা দুজনে বেরিয়ে পড়লাম যেদিকে দুযোগ চায়। আজকে অনেক ঘোরাঘুরি করলাম বাইরে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আশিক ফোন করেছে। তার মানে তারা বাসায় পৌঁছে গিয়েছে ঘুরোঘুরি শেষ করে, আর আমাদের বাসায় দেখতে না পেয়ে ফোন করতেছে। আমিও আর দেরি করলাম না, ফোনটা রিসিভ করে তাকে বলে দিলাম যে বাইরে আছি, এখন বাসায় ফিরতেছি। আর আমরা বেশিক্ষণ বাইরে থাকলাম না, বাসায় ফিরে আসলাম। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে? আড্ডা দেওয়া শেষ তোমাদের? কালকে সকালে আমাদের বেরোতে হবে, তাই বেশিক্ষণ রাত্রে বাইরে থাকলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। এখন চলো সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপর তাড়াতাড়ি ঘুমাতে হবে। কালকে যেহেতু সকালে আমাদের ট্রেন জার্নি করতে হবে। বুঝতে পারতেছি ব্যাপারটা, কালকে সকালে উঠতে হবে যেহেতু। তাহলে চলো তাড়াতাড়ি ডিনার শেষ করি। তোমার কেমন লাগলো কতদিন পর বন্ধুকে পেয়েছো? তুমি আমার সাথে কথা বলবো না, কারণ এসেছি কতক্ষণ হলো, ঘুরে ফিরে আসলাম, তারপর জিজ্ঞেস করতেছো কেমন লাগতেছে, তাই না? তোমার সাথে কথা বলে আমার কি লাভ? এত রাগ করতেছো কিসের জন্য বুঝতে পারতেছি না তো। রাগ করার কি হলো? তখন তো তোমরা বাইরে চলে গেলে, আমাকে তো পাত্তাই দিলা না কথা বলার। কি বলবো তোমাকে, এখন এত রাগ দেখিয়ে লাভ কি? আসি ভালোই, খারাপ না, তবে একটু আগে খারাপ ছিলাম। এখন যেহেতু বন্ধুকে পেয়েছি, আর তো খারাপ থাকার কোনো কথাই হয় না। এখন তাড়াতাড়ি চলো খাবার টেবিলে খাওয়া দাওয়া শেষ করি। কালকে সকালে যেহেতু জার্নি করতে হবে, তাই রেস্টের প্রয়োজন আছে। তোমরা এমনিতেই জার্নি করে এসেছো, কালকে সকালে আবার তোমাদের জার্নি করতে হবে। তারপর সবাই মিলে চলে আসলাম ডাইনিং টেবিলে। টেবিলে এসে খাবারগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি আগে থেকে। এসে শুধু খাওয়া শুরু করলাম সবাই। অনেক গল্প গুজব হই হুল্লোড় হলো। কতদিন পর চারজন একসাথে হয়েছি, আড্ডা কি কম হবে নাকি? সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম। আশিক মাহিনকে নিয়ে চলে গেল মাহিনকে রুম দেখিয়ে দেওয়ার জন্য, আর এদিকে মিমকে আমি সঙ্গে করে নিয়ে আসলাম তাকে রুম দেখানোর জন্য। সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আশিক আগে থেকেই এসে পড়েছে। মাহিনকে বেশিক্ষণ সময় না দিয়ে চলে এসেছে রুমে, আর আমিও চলে আসলাম রুমে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে লাইটটা অফ করে দিয়ে আশিকের পাশে শুয়ে পড়লাম। একটা বিষয় তখন থেকে ভালোভাবে লক্ষ্য করতেছি, আশিক আমাকে ইগনোর করে চলতেছে। তার মানে আজকে তাকে সময় না দেওয়ার জন্য তার মন খারাপ আছে। এখন আমাকে তার বুকে নিবে না, সেটা আমি ভালো করেই জানি। এখন তার অভিমান ভাঙাতে হবে। কি একটা অবস্থা, কোনো উপায় পেলাম না। আশিকের কাছে চলে গেলাম, কিন্তু আশিক আমাকে দেখেও না দেখার ভান করে চোখ বন্ধ করে শুয়ে আছে। মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমার। এইরকম করার কি আছে? তখন তো আমি ব্যস্ত ছিলাম রান্নার কাজে, আর এখন যদি আশিক আমার সাথে এরকম করে, মাথা গরম হওয়ারই কথা। কারণ অনেক ক্লান্ত হয়েছি রান্না বান্না করতে করতে, আর এখন সে আমাকে আদর করার বদলে রাগ করে অভিমান করে অন্য পাশ হয়ে শুয়ে আছে। মাথা একদম গরম। কি হলো,
এরকম করতেছো কিসের জন্য? কথা বলবে কিনা সেটা বলো। এভাবে অভিমান করার কি আছে? আমি কি করেছি শুনি? আমার আবার কি হবে? ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। কালকে সকালে উঠে তাড়াতাড়ি রেডি হতে হবে, সেই প্ল্যান নিয়ে ঘুমাচ্ছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে কথা না বলে মুখ গোমড়া করে শুয়ে আছো, সেটা বুঝতে পারলাম না। তার কাহিনী কি বলো? আবার আমার কি কাহিনী হবে? আমি তো ঠিক আছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তুমি এভাবে জ্বালাতন না করে ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠতে হবে। ভালো হবে না বলে দিচ্ছি। আমার সাথে এভাবে নাটক করার কি আছে শুনি? আমার সাথে এরকম করতেছো কিসের জন্য? আমিও বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম করতেছো কিসের জন্য। আমার তো এখন ঘুমানো উচিত, তাই না? তুমি ঘুমিয়ে পড়ছো না কিসের জন্য? আমার সাথে বকবক করে রাতটা কি পার করে দিতে চাচ্ছ? বাহ, এখন আমার কথা তোমার কাছে বকবক মনে হয়। কিছুদিন পর তো আমাকে সহ্যই করতে পারবে না। এখনই সহ্য করতে পারো না, আরো কয়েকদিন পরে গেলেই তো কি হবে? তুমি সবসময় উল্টাপাল্টা বুঝো, তার জন্য এত সমস্যা হচ্ছে। আমি তোমাকে সোজাসাপটা ভাবে বলতেছি, কালকে আমাদের জার্নি করতে হবে, আর এখন আমাদের ঘুমানো উচিত। আর তুমি না ঘুমিয়ে আমার সাথে কথা বলতেছো। তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি ঠিক বলতেছি নাকি ভুল। আমি সেই দুপুর থেকে তোমাকে লক্ষ্য করতেছি, তুমি আমার সাথে কিরকম জানি ব্যবহার করতেছো। আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, তখন তোমাকে সময় দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কখনো এরকম হবে না। আর কখনো যদি কেউ আসে, তখন রান্নার মানুষকে দিয়ে রান্না করিয়ে নেব। আমি তোমাকে সময় দেব। আমি কি সেটা নিয়ে তোমাকে কোনো কিছু বলেছি বা তোমাকে বলতে বলেছি? যেটা চলে গেছে সেটা গেছে, সেটা নিয়ে কথা বলার কি আছে? এখন ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাচ্ছি। এখন আবার ঝগড়া করে মুড নষ্ট করতে চাচ্ছি না। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারতেছি তো ব্যাপারটা। এখন তার বন্ধু এসেছে, এখন তো আমাকে লাগে না। আমাকে তো ভালোবাসলো এভাবে বলতে পারতে না, তাই না? ভালোবাসো না বিধাই তো এইভাবে বলতেছো, তাই না? দেখো, তুমি যেটাই বলো না কেন আমি সহ্য করে নেব। অন্তত আমার বন্ধুটাকে নিয়ে কিছু বলিও না প্লিজ। তোমার দুটো হাতে ধরে বলতেছি, এভাবে বলিও না, কারণ তখন আমার কলিজায় আঘাত করে। আমি তোমাকে এতটা ভালোবাসি, তাও তোমার মন বুঝতে পারলাম না আমি। কখন কি বলো? হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এখন তাড়াতাড়ি আমাকে বুকে তুলে নাও আর ঘুমিয়ে যাও। এইভাবে ঝগড়া করতে চাচ্ছি না এখন। রাত অনেক হয়েছে, ওরা আবার যদি আমাদের ঝগড়া শুনতে পায় তাহলে কি হবে ভাবছো? আচ্ছা, এরকম ভুল যদি আর কোনোদিন করেছো, আমাকে সময় না দেয়া রান্নাকে সময় দিয়েছো, সেদিন তুমি আমাকে আর খুঁজে পাবে না, কথাটা মাথায় রেখো। তার জন্য তো আমি আমার ভুল স্বীকার করলাম। আর কখনো এরকম হবে না। আমি এখন থেকে তোমাকে সময় দেব, কথা দিচ্ছি তো। এরকম মুখ গোমড়া করে থাকলে ভালো লাগে আমার, বলো? হয়েছে, এখন চলে আসো। আমার বুকের ভিতরে অনেকক্ষণ তোমাকে কাছে পাচ্ছি না, বুকটা কেমন যেন করতেছে। এখন তাড়াতাড়ি চলে আসো ন্যাকামি না করে। যাব না। আমি নাকি ন্যাকামি করি, তাই না? আমি ন্যাকামি করি তোমার কাছে? আমার ব্যবহারগুলো ন্যাকামি মনে হয়? আচ্ছা থাকো তুমি, আমি ঘুমাইলাম। হয়েছে, আবার নাটক হয়েছে। আবার নাটক শুরু করতে হবে না, এখন যেটা বলেছি সেটাই করো, না হলে কিন্তু মাথা গরম হয়ে যাবে এবার আমার। আমি আর আশিকের সাথে কোনো কথা বললাম না। চুপচাপ তার বুকে মাথা রেখে শুয়ে থাকলাম। আশিক তার হাত দিয়ে আমার চুলগুলো বুলিয়ে দিচ্ছে। আমার মনটা একদম প্রশান্তিতে ভরে যাচ্ছে। কতক্ষণ পর তার বুকে মাথা রেখে আমার মনের শান্তি কাজ করতেছে। মাঝে মাঝে এরকম খুনসুটি ঝগড়াগুলো না করলে হয় না। তখন ভালোবাসাটা উপলব্ধি করা যায় না। যখন ভালোবাসার মানুষের সাথে একটু খুনসুটি ঝগড়া করা যায়, একটু দূরে দূরে থাকা যায়, পরে যখন আবার কাছে চলে আসা হয়, তখন ভালোবাসাটা ভালোভাবে উপলব্ধি করা যায়। তখন মনে হয় যে ভালোবাসাটা আবার নতুন করে শুরু হয়ে গেল। তারপর দুজন গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না আমরা দুজনেই। যখন সকালে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম যে ভোরের পাখি ডাকাডাকি করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 5টা বাজে 30 মিনিট বাজে। আর বেশিক্ষণ শুয়ে থাকা যাবে না, কারণ আমাদেরকে 8টার সময় ট্রেন ধরতে হবে। এখান থেকে ট্রেনের কাছে যেতে যেতে 30 মিনিট সময় লাগবে। আর এখনই উঠতে হবে, নাস্তা রেডি করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর বের হতে হবে। অনেক সময় হাতে নিয়ে কাজ করতে হবে। তাই আর বিছানায় থাকলাম না। আশিককে দেখলাম যে সে এখনো ঘুমাচ্ছে। আর কিছুক্ষণ ঘুমিয়ে নিক আশিক, পরে ডেকে নেব। এখন আমার হাতের কাজগুলো আমি শেষ করে নিই। এখন যদি হাতের কাজ শেষ না করি, আশিককে ডাকাডাকি করি, তাহলে আশিক তোমাকে কোনো কিছুই করতে দিবে না। বলবে যে বাইরে থেকেও সব কিছু নিয়ে আসবো। আর আমি তো বাইরের খাবার খাইতে দিতে চাই না কাউকে। বাইরের খাবার এতটা ভালো না। এই সকালবেলায় বাসি খাবার দিয়ে দিবে তারা। তাই আমি নিজেই কষ্ট করে উঠে পড়লাম আর আশিককে ডাকাডাকি করলাম না। চুপচাপ বেরিয়ে পড়লাম ঘুম থেকে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল।
বুঝতে পারলাম না কি এমন হলো। একটা স্বপ্ন দেখেছিলাম, দেখলাম যে মাহিন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে আমাকে রেখে, আর আমি প্রচুর কান্না করতেছি। মাহিন আমাকে দেখেও না দেখার ভান করে বিয়ে বাড়িতে চলে গেল, আমাকে কোনো পাত্তাই দিল না। কারণ হচ্ছে আমি তাকে পাত্তা দেয়নি, তার জন্য সে আমাকে বলে চলে গেল যে তুই আমাকে কতদিন পেছনে ঘুরিয়েছিস, এখন আমার পেছনে ঘুরে লাভ নেই, কারণ এখন আমি অন্য একজনকে ভালোবাসি। এটা দেখার পর আমি বিমোহিত হয়ে গেলাম। এটা কি স্বপ্ন দেখলাম আমি? এটা যেন বাস্তব রূপ না হয় আমার জীবনে। তাড়াতাড়ি উঠে পড়লাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে 6টা বেজে গিয়েছে। আর তো বিছানায় থাকা যাবে না, এখন যাই গিয়ে দেখি মাহিন উঠেছে কিনা। যদি না উঠে থাকে তাকে তো টেনে তুলতে হবে, আবার না হলে পরে ঝামেলা পোহাতে হবে। আমি রুম থেকে বেরিয়ে মাহিন যে রুমে ছিল সেই রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিতে লাগলাম। দেখলাম যে সে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। মাহিন উঠো তাড়াতাড়ি, 6টা পার হয়ে গিয়েছে, 8টায় আমাদের ট্রেন, তোমাকে উঠে ফ্রেশ হতে হবে। তো কই এখনো ঘুমাচ্ছ কিসের জন্য? আমাকে বলতে হবে না, আমি কবেই ঘুম থেকে উঠে পড়েছি, এমনিতে শুয়ে আছি বিছানায়, একটু পর উঠে ফ্রেশ হবো। তোমাকে এত মাথা ঘামাতে হবে না আমাকে নিয়ে। তোমার ভালোর জন্য আসলাম, আর এখন তুমি আমাকে খোঁটা দিয়ে কথা বলতেছো, তাই না? এরকম করতেছো কিসের জন্য? আমার সাথে প্রতিদিন আস্তে আস্তে তুমি পরিবর্তন হয়ে যাচ্ছ, ব্যাপার কি? সারা জীবন কষ্ট পাওয়ার থেকে অল্প কিছুক্ষণ কষ্ট পাওয়াই অনেক ভালো, তাই সারা জীবন কষ্ট পেতে চাই না আমি, তাই নিজেকে গুটিয়ে নিচ্ছি। এত কথা বলতে পারবো না, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, কারণ আমরা এখন রেডি হব, না হলে পরে দেরি হয়ে যাবে। তখন কি একটা অবস্থায় পড়তে হবে আমাদের, ভেবে দেখছো কি? বলতেছি না আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি উঠে পড়েছি। আর তুমি তোমারটা দেখো, আমাকে আমারটা দেখতে দাও, তাহলে ভালো হবে মনে হয় এখন থেকে। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি বুঝতে পারতেছি না তোমার এত পরিবর্তনের কারণ কি। আর তোমার সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো। তোমার কথা আছে, তুমি আমার সাথে দেখা করে বলিও, আমিও দেখা করতে পারবো না। এখন যাও, আমি ফ্রেশ হচ্ছি, আর কথা বলতে হবে না তোমাকে। আমার সাথে কী রকম ব্যবহার করতেছো কথাটা মাথায় রেখো, বুঝো নাই? আর এই সময়ের কথা মাথায় রেখো, পরে যখন আসবে আমার কাছে তখন বুঝিয়ে দেবো সব কিছু। বলতেছি তো এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। আর আশিক বা প্রিয়াঙ্কা উঠেছে কিনা একটু দেখে নাও, কারণ তাদেরকেও তো তুলতে হবে, তাই না? আমরা দুজন উঠলেই তো আর হবে না। আমি দেখতেছি, তোমাকে বলতে হবে না, তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, কারণ তারা যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আর তুমি এখনো ঘুমাচ্ছ। আমি 10 মিনিটের ভিতরেই রেডি হয়ে বের হচ্ছি, আর তুমি 10 মিনিটের ভিতরে বেরিয়ে আসো, দেখি কতটা ফাস্ট তুমি, তাহলে বুঝবো। তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি 10 মিনিটের ভেতরে রেডি হয়ে আসতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর যত দ্রুত সম্ভব তত দ্রুত রান্নার কাজটা শেষ করলাম, কারণ খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে। 6টা পার হয়ে গেল। আমি নাস্তাগুলোর টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখলাম 4 জনের জন্য। তারপর রুমের ভেতরে চলে আসলাম। রুমে এসে দেখি আশিক এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা দেখে তো আমার প্রচুর রাগ হলো, কারণ আমরা এখন বের হয়ে যাব আর সে এখনো ঘুমিয়ে বেভোর হয়ে আছে। এটা কেমনে কি? আমার তো মাথায় কাজ করছে না। এখন তাকে ডাকা লাগবে, তাকে রেডি হতে বলা লাগবে। আমি তো ভেবেছিলাম সে উঠে গিয়েছে আর ফ্রেশ হয়ে গিয়েছে, এখন তো দেখতেছি কাজের কাজ কিছুই হয় নাই। আমি গিয়ে তাকে ডাকাডাকি শুরু করে দিলাম, কিন্তু আমি যে তাকে ডাকাডাকি করতেছি সে কোনো রেসপন্স দিচ্ছে না। মেজাজটা গরম হয়ে যাচ্ছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপর সে যদি এইরকম করে তাহলে কেমনে কি? আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি তাকে উঠাতে হবে, না হলে পরে ট্রেন মিস করলে তো আজকে আর যাওয়া হবে না। রাত ছাড়া, আর রাত্রে গেলে তো সেখানে গিয়ে কোনো মজাই হবে না। দিনে যাব, অনেক এনজয় হবে, তার জন্য দিনেই আমরা টিকিট কেটেছি। আশিক, এই আশিক, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। আমরা তো বের হব, এখন 6টা পার হয়ে গিয়েছে। উঠবে কিনা সেটাই বলো। এতক্ষণ ঘুমায় কেউ? আর কিছুক্ষণ ঘুমাই, ঘুম হচ্ছে না ভালো মতো। একটু আগে ঠিক মতো ঘুমটা ধরেছে, তুমি ডিস্টার্ব করবে না এখন আমাকে। তোমরা সবাই রেডি হয়ে নাও, আমার দেরি হবে না রেডি হতে। তোমার কোনো কথা শুনতে যাচ্ছি না, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আমি যাব তো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর তুমি এখনো যদি ঘুমিয়ে থাকো তাহলে কি হবে বলো?
আচ্ছা তুমি রেডি হচ্ছ না কিসের জন্য? আমার অপেক্ষায় থাকতে হবে? সবকিছু জানো, আমার তো রেডি হতে সময় লাগবে না, তোমার অনেক সময় লাগে। তুমি প্লিজ যাও, রেডি হয়ে নাও, আর বাকিদের খবর লাগাও কি করতেছে, তারা এখনো ঘুম থেকে উঠেছে কিনা। সবাই অনেক আগেই ঘুম থেকে উঠে গিয়েছে, শুধু তুমি বাদে। আমি একটু আগে দেখলাম যে মিম মাহিনকে ডেকে তুলে দিয়েছে, আর তুমি এখনো এখানে ঘুমাচ্ছ, ব্যাপার কি? আচ্ছা অনেক হয়েছে, এখন আর ডাকা লাগবে না, তুমি যাও, গিয়ে রেডি হতে শুরু করো। আমি তাড়াতাড়ি উঠে যাচ্ছি, আর সময় নেব না। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি এক্ষুনি উঠবে আর আমার সাথে যাবে, তারপর ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নেব। আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। এত সকালে কেউ ঘুম থেকে উঠে? ভালো লাগতেছে না, কালকে কত ঘোরাঘুরি করেছি। আচ্ছা উঠে পড়েছি, আর তোমার বকুনি শুনতে ভালো লাগতেছে না। তুমি এখন যাও, গিয়ে রেডি হওয়া শুরু করে দাও, আমি যাচ্ছি। আমি কোনো কথা শুনতে যাচ্ছি না, তুমি আমার সাথে যাবে, এটাই হলো বড় কথা। কারণ তোমাকে আমি যদি এখানে রেখে যাই তাহলে তুমি আরো 30 মিনিট লেট করবে, সেটা আমি ভালো করে জানি। বলেছি তো আর বেশিক্ষণ সময় নিব না, তুমি যাও, আমি যাচ্ছি। আমার কথা বিশ্বাস করো না কিসের জন্য তুমি? তোমার সাথে আমার এত ঝগড়া করতে হবে কিসের জন্য বুঝতেছি না তো। তোমাকে যেটা বলতেছি শুনতেছো না, কিসের জন্য ঝগড়া করতে হয় কেন? তুমি যদি আমার সাথে ঝগড়া করবা তাহলে আমার তো এখানে কোনো কিছু করার নাই। আচ্ছা আমি উঠে পড়েছি, যাচ্ছি, যাও। আর দেরি করতেছি না, তুমি বাথরুমে না পৌঁছাতে আমি যাব। তারপর আর আমি আশিকের সাথে কোনো কথা বললাম না। এত বেশি কথা বললে সে আরো আমার সাথে ঢং করবে, সেটা আমি ভালো করে জানি। তাই সেখানে দেরি না করে আমি রাগ দেখিয়ে চলে আসলাম। রাগ না দেখালে আশিক কখনো আমার কথা শুনবে না, সেটা আমি ভালো করেই জানি। তাই তার সামনে রাগ দেখিয়ে তাকে সেখানে থাকতে বলে আমি চলে আসলাম। এসব ভালো লাগে না। কোথাও ঘুরতে গেলে এরকম কাজ করলে কি মন মানসিকতা ঠিক থাকে? আজকে কত আয়োজন করব, সকালে উঠবে, সুন্দরভাবে সবাই রেডি হয়ে বের হয়ে যাব, মজা করব, সেটা না করে সে এখন ঘুমাবে নাকি? আমি বাথরুমে গিয়ে গোসল করা শুরু করে দিব। এমত অবস্থায় আশিক চলে আসলো, আর এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কেমনটা লাগে? এমনিতে রাগ উঠেছে, তার উপর এখন তার আলকা পিরিত দেখতে ভালো লাগতেছে না। জড়িয়ে ধরে রেখেছে, সেটা ঠিক আছে, কিন্তু তার হাত কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। আমি বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সেই দিকে তার খেয়াল নেই। হাসি দিল আমাকে দেখে। এখন তাকে কিছুই বলবো না, বললে আবার নানা ধরনের কথাবার্তা বলতে হবে। তার থেকে চুপ থাকাই ভালো, যা ইচ্ছা তাই করো, বাধা দেব না। তারপর দুজনেই অনেকক্ষণ যাবৎ গোসল করলাম। আমি তাড়াতাড়ি গোসল করে বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আশিক আমাকে ধরে রাখলো। কি আর করার, কিছুক্ষণ আদর করে দিল। আমি ভালো করেই জানি গতকালকে সে সময় পায়নি, আজকে তার মনে ফায়দা ভালোভাবেই উঠিয়ে নেবে। কারণ কালকে তো আমি তাকে সময় দিতে পারিনি, আজকে সে আমাকে উত্তপ্ত করবে, জ্বালাতন করবে। এখন যদি আমি রাগ দেখাই তাহলে সে আমাকে ভুল বুঝবে। তাই নিরীহ বালিকার মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম, তার সুন্দর রোমান্টিক অত্যাচারগুলো সহ্য করতে লাগলাম। অনেক হয়েছে, এখন আমি বাইরে যাচ্ছি। তুমি কি বাইরে যাবে নাকি এখানে সারাদিন গোসল করবে? 8টা তো মনে হয় বেজে যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাস্তা করতে হবে। বাহিরে নাস্তা করে নিব, এখানে নাস্তা বানানোর সময় আছে নাকি তোমার হাতে? চলো এখন গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। বাইরে নাস্তা করব কিসের জন্য? নাস্তা তো গতকাল রাতেই আমি বানিয়ে রেখেছি, সেগুলো আছে। আমরা এখন সেগুলো খেয়ে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য টেবিলে অপেক্ষা করতেছি। আচ্ছা তাহলে তুমি যাও, আমি যাচ্ছি। বেশিক্ষণ সময় নিচ্ছি না, আমি যাব। বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি তো এখনো বের হচ্ছ না। আমি গেলাম, তুমি থাকো। তোমার জন্য আমার লেট হয়ে গেল। তুমি যদি এতক্ষণ ধরে আমাকে বাথরুমে আটকে না রাখতে তাহলে এতক্ষণে আমি রেডি হয়ে পড়তাম। তোমার জন্যই এখন দেরি হবে আমার। অনেক হয়েছে, এখন আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি রেডি হয়ে নিচ্ছি, তোমার যত সময় লাগে তুমি নিতে থাকো। কথাটা বলেই আশিক আমাকে বাথরুমে রেখে বেরিয়ে গেল। কিরকম স্বার্থপরের মতো কাজ করলো, তার জন্য আমি এতক্ষণ দেরি করলাম আর সে আমাকে এখানে রেখে চলে গেল। আমি বাথরুমে আর সময় নিলাম না, তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। এসে দেখি আশিক রেডি হচ্ছে, আমিও তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। কারণ পরে আশিক আমাকে খোঁটা দেবে যে দেখো কেমন লাগে, তুমি আমাকে বলেছিলে এখন তোমার রেডি হতে দেরি হচ্ছে, আর আমি রেডি হয়ে নিয়েছি। তাই আশিকের খোঁটা থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। এই ছেলেকে নিয়ে আর পারি না, সে নাকি রেডি হয়ে শুয়ে আছে আর এখনো তাকে দেখাই যাচ্ছে না। এখনো নাকি সে শুয়ে আছে, কেমনটা লাগে। আর এদিকে আশিক প্রিয়াঙ্কা রেডি হয়ে বেরিয়ে পড়েছে প্রায়। কেন যে তার প্রতি আমার আকর্ষিত হলাম, কেন যে তাকে নিয়ে আমি ভাবতেছি বুঝতে পারছি না। যতই দিন যাচ্ছে মাহিনকে নিয়ে ততই ভাবছি। এখন দেখি কি করতেছে। আমার তো রেডি হওয়া শেষ, এখন শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এলেই হবে। কাপড়গুলো গুছিয়ে রাখা প্রায় শেষের দিকে। এখন মাহিনকে দেখে আসি সে কত দূর রেডি হলো।
না হলে তো পরে আবার সবাই কি ভাববে। তারপর আমি মাহিনের রুমের সামনে এসে দেখি যে মাহিন একদম রেডি হয়ে পরিপাটিভাবে সব কিছু নিয়ে রুম থেকে বের হয়ে আসতেছে। তার মানে সে আমার আগেই রেডি হয়ে নিয়েছে। আমার ভাবনা সব ভুল। আমি কেন যে এত ভাবতে গেলাম তাকে নিয়ে বুঝতেছি না তো। কি হলো, আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? তুমি নাকি আমার আগে রেডি হও, সব কিছু নিয়ে বেরিয়ে আসো। কই, তোমার সাথে তো কিছুই দেখতেছি না। তুমি আমার রুমের সামনে কি করো? আমি রেডি হয়ে তোমাকে দেখতে আসলাম যে অলস মানুষটা আমাকে যে চ্যালেঞ্জ দিল সেটা সে করতেছে নাকি করতেছে না। ভালো কাজ করেছো। আর তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা কি করেছো নাকি করনি সেটা? আর আশিক প্রিয়াঙ্কার খবর কি? তারা কি রেডি হয়েছে সেটা কি দেখেছো, নাকি আমাকে পাহারা দেওয়ার জন্য এখানে ঘুরঘুর করতেছো? কোনটা? এরকম কোনো কিছু না। আর আমি এখানে শুধু তোমাকে দেখতে এসেছিলাম, এর থেকে বেশি কিছু না। ঝগড়া করতে পারবো না। আর আশিক প্রিয়াঙ্কা গোসল পর্যন্ত করে ফেলেছে। তারা স্বামী স্ত্রী, তারা গোসল করবে না তো কি আমি গোসল করব? তাদের গোসল করা উচিত, তারা করেছে। এটা আমাকে বলে লাভ কি? তুমি গোসল করেছো নাকি? ফাজলামোর একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফাজলামি করবে না আমার সাথে, তাহলে কিন্তু ভালো হবে না। তাই নাকি? এত বড় সাহস! তুই আমাকে ধুমকি দিচ্ছিস? এখান থেকে যা, ভাগ আমার চোখের সামন থেকে। ভালোভাবে কথা বলতেছি, গায়ে লাগে না। এখন যা আমার চোখের সামন থেকে। এইটা কি তোর আমার প্রতি ভালোবাসা? দুদিনের ভালোবাসা ছিল তার মানে? তোর আর এখন আমাকে দেখতেই পারিস না? ভালোই তো, বাহ ভালোই, ভালোই নাটক করিস। এসব শোনার সময় নেই এখন, আমি যাচ্ছি। তুই এখানে থাক, আমি নিচে আসি, দেখি আশিকের খবর কি, ফোন দিচ্ছি তাকে। কথাটা বলেই মাহিন আমার দিকে না তাকিয়ে চলে গেল। আর এদিকে আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেল। এখন কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না, মনটা একদম খারাপ হয়ে গেছে। মন চাচ্ছে এখান থেকে ফেরত যাই বাসার দিকে। কেন যে তখন এরকম করলাম আর এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। যখন আমি মাহিনকে এভাবে ইগনোর করেছিলাম তখন আমার তো খারাপ লাগা কাজ করতো, কিন্তু সে কখনো প্রকাশ করতো না। সবসময় নির্লজ্জ বেহায়ার মতো আমার পেছনে পড়ে থাকতো। আমি যেহেতু ভুল করেছি আর সবকিছু আমাকেই ঠিক করতে হবে। সে আমাকে ভালোবাসে কিন্তু অভিমান করে আছে। তার কথাই বোঝা যায়, তার চোখ দেখলে বোঝা যায় সে আমার উপর হয়তো একটু অভিমান করেছে। এতদিন ঘোরাঘুরি করেছি আমার পেছনে, আমি পাত্তা দিইনি। এখন আবার তার সাথে নাকামো করার চেষ্টা করতেছি, কারণ আমি তার উপর একটু বেশি অধিকার দেখানোর চেষ্টা করি। হয়তো ব্যাপারটা তার কাছে ন্যাকামো মনে হচ্ছে, তার জন্য সে আমার সাথে এরকম করতেছে। এখন সবকিছু আমাকে মিটমাট করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন প্রিয়াঙ্কাকে কি এটা জানানো ঠিক হবে? প্রিয়াঙ্কাকে কি বলা ঠিক হবে? যদি বলি তারা তো মাহিনকে এই বিষয়টা বলবে। যদি তখন আরো রেগে যায়? কেন তাদেরকে বললাম? এখন আমি কি করব না করব ভেবেই পাচ্ছি না। এখন আমি মাঝখানে পড়ে গিয়েছি। আমার এখন কি করা উচিত আর কি করা উচিত না মাথায় আসতেছে না। তারপর খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে এসে দেখি মাহিন আর মিম দুজনেই কথা বলতেছে। তাদেরকে তাড়াতাড়ি নাস্তার টেবিলে আসতে বলে আমি নিচে চলে আসলাম। আর আমার পেছনে পেছনে দেখলাম আশিক নিচে চলে এসেছে। তাই আর বেশি দেরি হলো না আমাদের নাস্তা করতে। সবাই তাড়াতাড়ি নাস্তা করে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য এখন ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি। আর আমাদের জার্নিটা যেন খুব ভালো হয়, সেজন্য এত সকালে উঠেছি, এত কষ্ট করে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের ভাগ্যে জোটে কিনা। কারণ আমরা একটু লেট করে ফেলেছি, তার জন্য এই কথা বলতেছি। না হলে ট্রেন পেয়ে যেতাম, কারণ ট্রেন পাবো কিনা সন্দেহ আছে এখন। অবশেষে আমরা ট্রেন স্টেশনে পৌঁছে গেলাম। এসে দেখি যে ট্রেন মাত্র ছাড়বে এরকম অবস্থা। আমরা তো দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেনে উঠে পড়লাম সবাই, কারণ না হলে ট্রেন আমাদের ছেড়ে চলে যেত। কারণ ট্রেনের ইঞ্জিন স্টার্ট দিয়ে ফেলেছে অলরেডি। এখন শুধু ধীরে ধীরে তার গতি বাড়াতে থাকবে। আর এমন তো অবস্থায় এসে পৌঁছে গিয়েছি যার কারণে আমাদের এবারের মতো পেয়ে গেলাম। আর আমাদের কষ্ট করে বাসায় ফেরত যেতে হলো না। ট্রেনে উঠে আমরা আমাদের বগিতে চলে আসলাম। 4টা সিট একসাথে নিয়েছিলাম। গল্প করতে করতে, একসাথে গান গাইতে গাইতে, আড্ডা দিতে দিতে, চা খেতে খেতে, কফি খেতে খেতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। তার জন্য একসাথে যাব, সব কিছু নিয়েছি। আর এখানে তো আমরা সবাই, আর আমাদের তো আড্ডা হবে, তার জন্য কেউ কারোর সাথে কথা বলতেছি না। এখন চুপচাপ যে যার মতো সবকিছু গুছিয়ে রাখতেছি, কারণ গুছিয়ে রাখা শেষ হলে আমাদের আড্ডা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে রেখে সবাই যে যার মতো বসে পড়লাম। আমি আর আশিক এক সিটে, মিম আর মাহিন অপর সিটে আমাদের। আর একটু দেরি হলে আসলে আজকে আমার ট্রেন পেতাম না,
আবারও বাসায় চলে যেতে হতো, তারপর রাত্রে একটা বোরিং জার্নি করতে হতো, তাই না? সব তোমার দোষ হতো তখন। আমি আবার এখানে কি করলাম? সব দোষ আমার কিভাবে হয়? তোমরা তো দেরি করে ফেলেছ, আমি তো তোমাদের আগেই বেরিয়ে এসেছি, তাই না? আমরা সবাই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, 7টার মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলেছি। তোমাকে তুলতে গিয়ে তো আমার 12টা বেজে গিয়েছে, তাই না? হয়েছে, হাত জোর করতে হবে না। এখন তো আমার ট্রেনে উঠে গিয়েছি, আর এখন ঝগড়া না করে ফুরফুরে মেজাজে গল্প করা শুরু করে দাও। হয়েছে, তোমার মতো অলস মানুষকে নিয়ে আমি আর কোথাও বেরোতে যাব না। আর যদি কোথাও যেতে হয় তুমি আমাকে ঘুম থেকে তুলবে, তারপর আমি রেডি হয়ে যাব, তার আগে না। আমি এবার বিপদে পড়েছি, তার জন্য এত কষ্ট করে তোমাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসলাম। এত রাগ করার কি আছে? ট্রেনটা তো আমি পেয়ে গেছি, তাই না? এখন তো একটু শান্তভাবে কথা বলা যায়। এভাবে অশান্ত হয়ে আমার সাথে ঝগড়া করতেছো কিসের জন্য? কালকে থেকে শুধু ঝগড়াই করে যাচ্ছ, ব্যাপার কি? আমি শুধু ঝগড়াই করি, তাই না? তোমার সাথে কথা বলতেছি না। আর এখন এই ট্রেন জার্নিটা অন্তত আমাকে ঠিকমতো করতে দাও, আর বাইরের পরিবেশগুলো দেখতে দাও, আর গল্প করতে দাও। তুমি আমার সাথে এখন কথা বলবে না যতক্ষণ না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। আচ্ছা, আজকে তোমার ইচ্ছা মতোই সব হবে, আর কথা বলতেছি না আমি। মাহিন, এদিকে আয়, আর তুমি ওই দিকে গিয়ে বসে পড়ো। তোমরা দুই বান্ধবী কথা বলো। আমরা দুই বন্ধু কথা বলতে বলতে চাই, তাহলে ভালো লাগবে। সেটা অবশ্য মন্দ বলনি মাহিন। তুমি এদিকে আসো, আমি ওদিকে গিয়ে বসি, আর আমরা দুই বান্ধবী কথা বলি। আমাদের অতীতের কথা, বর্তমানের কথা, তোমার যা ইচ্ছা তাই করো। তোমরা দুজন কি শুরু করে দিয়েছো? চুপচাপ বসে থাকুন তো আপনারা, গল্প করি অন্য টপিক নিয়ে, আর তোমরা ঝগড়া শুরু করে দিয়েছো। তোমাদের দুজনকে দেখতে অবশ্য আমাদের ভালোই লাগতেছে, আমরা বিনা টিকিটে সিনেমা দেখতেছি। মেজাজ গরম করাবে না, তার মানে আমরা ঝগড়া করতেছি আর এইদিকে তোমরা মজা নিতেছো, তার জন্য দুজনে চুপচাপ আছো, ঝগড়া থামানোর চেষ্টা করতেছো, তাই না? এখন যদি আমরা ঝগড়াঝাটি থামিয়ে দিতাম, তাহলে তো এত সুন্দর একটা সিনেমাটিক ঝগড়া দেখতে পেতাম না, বা এত সুন্দর উপভোগ করতে পারতাম না। তাই তোমাদের ঝগড়া করতে দিয়েছি আমরা। এখন অনেক হয়েছে, এদিকে এসে তুমি বসে পড়ো, আর আমিও ওই দিকে গিয়ে বসি। আমার বান্ধবীর সাথে কথা বলবো, তুমি তোমার বন্ধুর সাথে এসে কথা বলো। আমি তোমার বন্ধুর সাথে নাই। হয়েছে, এত রাগ দেখাতে হবে না। যেখানে বসে আছো সেখানে থাকো, পারলে আমার বন্ধুর কোলে মাথা রেখে শুয়ে থাকো, তাও ঝগড়া করিও না। ইম্পসিবল, এইরকম করা সম্ভব হবে না। আমি এখন আমার বান্ধবীর কাছে যেতে যাচ্ছি, তুমি আমার বান্ধবীর সাথে কি করো, এদিকে আসো। আচ্ছা, তাহলে কি আর করব, তোমার সাথে ঝগড়া করে তো আর পারবো না। আগে থেকে ভালো করে জানি, আমি শেষ পর্যন্ত হার মেনে নিলাম, তোমাকে দিয়ে দিলাম, যাও। তারপর মাহিন ওইদিকে চলে গেল, আর আমি মিমের কাছে চলে আসলাম। কতদিন পর আমরা দুজন একসাথে যাইতেছি, কত গল্প করব ভেবে অবাক লাগতেছে। আমরা কত প্ল্যান করেছিলাম যে বিয়ের পর সে তার স্বামীর সাথে যাবে আর আমি আমার স্বামীর সাথে যাব, দুজনে একসাথে গল্প করব, আরো কত কি করব। কিন্তু আজকের সময় আমাদেরকে আলাদা করে দিয়েছে। একসাথে থাকা তো দূরের কথা, এখন বছরে 1টা থেকে 2টা দিন আমরা একসাথে থাকি। আগের কথা ছিল যে একসাথে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে একসাথে সবাই থাকবো, কিন্তু আমাদের কথাগুলো সব মিথ্যা হয়ে গেল। বাস্তবতাটার সব কিছুকে পাল্টিয়ে দিল। তাই স্কুল লাইফে কত কি প্ল্যান করি, কিন্তু স্কুল লাইফ শেষ হওয়ার পর যখন বাস্তবতা বুঝতে শুরু করি, বাস্তবতাটা কি কেমন হয় সেটা যখন আমরা বুঝতে শুরু করি, তখন আমরা আসলে অতীতের কথাগুলো মনে করলে মনে হয় যে অতীতটাই অনেক ভালো ছিল। কিন্তু সময় নির্মম পরিহাস, যায় ভালো দিন আসে দিন খারাপ, এটাই বাস্তবতা। কি রে মিম, মন খারাপ করে আছিস কিসের জন্য? কথা বলবি না আমার সাথে? মন খারাপ করে আছিস কেন? তোকে কালকে থেকে দেখতেছি মন মরা হয়ে আছিস, ব্যাপার কি? কোনো সমস্যা আমাকে বল। তোর সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি, কিন্তু ভয় লাগছে। আসলে কথাটা কি শেয়ার করা ঠিক হবে কি না আমি বুঝতে পারছি না, সেটা কনফিউশনে আছি আমি। কি এমন কথা যেটা আমার সাথে শেয়ার করা যায় না, যেটা নিয়ে তুমি কনফিউশনে আছো? আমাকে বলা যাবে না এরকম কথা আছে তোর মনে? বাহ, আসলে সেরকম না, তুই যেটা ভাবছিস সেটা না। আমি একটা কথা তোকে বলতে চাচ্ছি, আর সেই কথাটা যদি একজন শোনে, তখন সে যদি আমাকে ভুল বোঝে, তাহলে অনেক কিছু সমস্যা পোহাতে হবে। আমাকে বলা যাবে না এরকম কথা আছে তোর মনে?
বাহ, এখন দেখতেছি দিন দিন তুই আমাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছিস। তোর কি এমন কথা তুই আমাকে বলেছিস যেটা আমি অন্যকে বলেছি সেটা আগে আমাকে বলতো, তারপর তোর কনফিউশনের কথা বলিস। আচ্ছা এসব বাদ দে, এখন যেটা বলছিস সেটা মনোযোগ দিয়ে শোন না। আর এর সমাধান কি আছে সেটা আমাদেরকে দে তাড়াতাড়ি, খুব টেনশনে আছি, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। তারপর আমি প্রিয়াঙ্কাকে এ টু জেড সব কিছু খুলে বললাম মাহিনের বিষয়ে। সে আগে থেকে যেটা শুরু হয়েছিল এখন পর্যন্ত যেটা হচ্ছে সব কিছুই বলে দিলাম। প্রিয়াঙ্কা আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, সে এখন যদি মাহিনকে এসব বলে তাহলে তো আমার উপর সে ক্ষেপে যাবে, কারণ সে আমাকে বাধা করে দিয়েছিল এটা যেন কাউকে না বলি। কিন্তু আমি কি করব, আমি তো মাহিনের অবহেলা মেনে নিতে পারছি না। না, সে আমাকে দিন দিন যেভাবে অবহেলা করছে আমি মেনে নিতে পারছি না। একটা সময় আমি তাকে অবহেলা করতাম, তখন আমি ভাবতাম যে আমি ভালোবাসার পরীক্ষা নেব, কিন্তু এখন তো তার ভালোবাসার মায়াজাল আমি ফেসে গেছি পরীক্ষা নিতে গিয়ে। প্রিয়াঙ্কা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর একবার আর চোখে মাহিনের দিকে তাকাচ্ছে। আমি কি করব না করব, আমি সবকিছু তো বলেই দিলাম, এখন ঘটনাটা যে কি হবে বুঝতে পারছি না। বলে দিয়েও তো এখন শান্তি পাচ্ছি না। প্রিয়াঙ্কাকে অনুরোধ করতে লাগলাম সে যাতে করে মাহিনকে এসব বিষয় নিয়ে বলে। একদম টেনশন করবি না, কোনো কিছু হবে না, একদিন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি এসব কথা কাউকে বলবো না, প্রমিস করলাম। তুই এখন টেনশন মুক্ত থাকতে পারিস। আমি কি করব ভেবে পাচ্ছি না, এখন কি করা উচিত ভাবছি, কি করব একটু বলে দে না। এসব নিয়ে টেনশন করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কাজ ভুল করেছিস, মাহিনকে অবহেলা করা ঠিক হয়নি। পুরো 1 বছর তোর পেছনে ঘুরেছে আর তুই পাত্তা দিসনি। সেটা কি ঠিক হয়েছে? অনেক দিন হয়ে গেছে, এখন কষ্ট পেয়েছে তার জন্য এরকম করতেছে। আমি তো আগে বুঝতে পারিনি বিষয়টা, তার জন্য তো আমার মনে কোনো ফিলিংস কাজ করেনি না, কিন্তু ইদানিং ফিলিংসটা কাজ করছে। মনে হচ্ছে তাকে যদি না পাই তাহলে হয়তো পৃথিবীতে আমার থাকাই হবে না। টেনশন করিস না তো, দেখা যাবে কি হয়। এখন চুপচাপ অন্য গল্প করি, এসব নিয়ে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। একদিন মাহিনের বিয়ে হয়ে যাবে তোর সাথে, আর আমাদের মতো তোরাও একসাথে সারা জীবন পার করে দিতে পারবি। আচ্ছা এখন তোর আর আশিকের কি হয়েছে? এরকম ঝগড়া করছিস কেন? কাল থেকেই বুঝতে পারছি না। কালকে তো তোকে একটু লক্ষ্য করলাম যে তুই আশিকের সাথে কেমন জানি করছিস, কি হয়েছে তোদের মাঝে আমাকে বলতো। তেমন কিছু না, আমাদের এরকম খুনসুটির ঝগড়াঝাটি একটু চলেই, না হলে ভালোবাসা জমে ওঠে না। তাই একটু মাঝে মাঝে আশিকের সাথে ঝগড়া করি, তাহলে সে আমাকে আরো বেশি করে ভালোবাসে। তাই তুই এখনো সে আগের মতোই ফাজলামো করিস তাই না? এখনো ঠিক হসনি, কিছুদিন পর বাচ্চার মা হয়ে যাবে, এখনো তোর ফাজলামো শেষ হলো না। ফাজলামি শেষ হলে ভালোবাসাটা শেষ হয়ে যাবে জানিস। যখন আমি তাকে সময় দেব না বা আমি সংসারী হয়ে যাব, তখন সে আমার উপর একটু বিরক্ত ভাব নিয়ে থাকবে আর আমার সাথে খুব কম কথা বলবে, ভালোবাসবে না ঠিক মতো, আর সময় মতো আমার কাছে আসবে না। তাই এখন আমি এরকম ফাজলামো করি। বুঝতে পেরেছি তুই যে কি জিনিস, এখন ভালোভাবে বুঝতে পেরেছি। তাদের দুজনকে দেখছি কি সুন্দর গল্প করছে, কতদিন পর একসাথে হয়েছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা মনে হয় কতদিন পর দেখা পেয়েছে দুজনের। কি গল্প করছে, আমার দিকে তাকানোরই সময় নেই। আমিও তো সেটাই দেখতেছি, কি অবস্থা আমাদের, পাত্তাই দিচ্ছে না। তারা গল্প করতেছে, করুক, কতদিন পরে দেখা হয়েছে, তারা তো গল্প করবে তাই না? আর আমরা আমাদের গল্প করি। মাহিনকে নিয়ে টেনশন করবি না, একদিন দেখবি সে তোর জীবনে চলে আসবে। তারপর আমরা সবাই অনেক উৎফুল্ল নিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা আগে থেকে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম, তার জন্য আমাদের কোনো সমস্যা পোহাতে হলো না। হোটেলে এসে আমরা আমাদের রুমে চলে আসলাম, কারণ আমরা তো আগে থেকেই রুম নিয়ে রেখেছিলাম, তার জন্য আমাদের কোনো সমস্যা হলো না। মাহিন আর মিমের জন্য আলাদা রুম নিয়েছি, আর আমাদের দুজনের তো একটা রুম। আলাদা থাকবো নাকি আমরা? তারা তো স্বামী স্ত্রী না, তারা আলাদা থাকবে, কিন্তু আমরা তো স্বামী স্ত্রী, আর আমাদের তো একটা রুম হলেই হবে। আমি রুমের ভেতরে এসে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, যেহেতু এখানে আমরা 5 থেকে 6 দিন থাকবো, তার জন্য গুছিয়ে নেওয়া। ভালো না হলে তো থাকতে পারবো না। আমি আর আশিক তো একদম অগোছালো ছেলে, তাকে গুছিয়ে রাখতে হয় আমাকে, তাই আমি নিজেই সব কিছু গুছিয়ে নিলাম, যাতে করে পরে সমস্যা পোহাতে না হয়। আচ্ছা, তাহলে তুমি রুমটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখো। আমি মাহিনের সাথে একটু কথা বলে আসি, তার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তার থেকে বড় ইম্পর্টেন্ট কথা তোমার সাথে আমার আছে, কিন্তু
এই কথাটা তুমি ভুল করেও কাউকে বলবে না। এখন আমাকে প্রপোজ করো, তারপর আমি তোমাকে বলতেছি। আমি তোমাকে প্রমিস করতে পারবো না। তোমার যদি বলার ইচ্ছা থাকে বলতে থাকো, না হলে নাই। আমি প্রমিস করব কিসের জন্য? তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? তোমার কাছে আমাকে প্রমিস করতে হবে? আচ্ছা, তাহলে তুমি আমার সাথে কোনো কথা বলবে না এখন থেকে। যাও এখান থেকে। একটা ইম্পর্টেন্ট কথা ছিল যেটা তোমার বন্ধুর জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখন আর বলবো না। মাহিনকে নিয়ে কি এমন কথা আছে সেটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাও? আমি প্রমিস না করলে বলবে না? আচ্ছা প্রমিস করতেছি, বলো একবার। আচ্ছা বলতেছি, তাহলে মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো। আর কি করা যায় না যায় সেটা ভালোভাবে চিন্তা করে বলবে, কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কথা। তোমার কত গুরুত্বপূর্ণ কথা আছে বলতে থাকো। আমি তো প্রমিস করলাম, তাই না? আমি প্রমিস করেছি মানে এই কথা আমি অন্য কাউকে বলবো না। মাহিন মিমকে অনেক পছন্দ করে। অনেক আগে থেকেই তারা যখন একসাথে কলেজে উঠেছে তখন নাকি মাহিন মিমকে প্রপোজ করেছিল। মিম মাহিনকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু মাহিন মিমকে এতটাই ভালোবাসতো যে মিমের পেছনে প্রতিদিন ঘুরতো মাহিন। আর মিম অসহ্য হয়ে তার পেছনে ঘুরিয়ে নিয়ে বের হইতো। কিন্তু এমন একটা সময় আসে যখন মিম উপলব্ধি করতে পারে যে সে মাহিনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মাহিন তখন নিজের উপর বিরক্ত হয়ে মিমের কাছ থেকে দূরে সরে যাচ্ছে দিনের পর দিন। আর তখন মিম রিয়েলাইজ করতে পারতেছে যে সে কতটা ভালোবাসে মাহিনকে, আর সে এখন মাহিনকে ছাড়া থাকতে পারবে না। এখন যে কোনো উপায়ে হোক তাদের দুজনকে এক করে দিতে হবে আমাদের, এটাই হলো কথা। এই কথা তুমি আমাকে আগে বলবে না? আর এই জন্যই মাহিন মন খারাপ করে থাকে। আমি ট্রেনে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে আমাকে বলো, কিন্তু সে আমাকে একবারের জন্য বলল না। হয়তো বলতে চাচ্ছিল না এখন, কারণ মন মানসিকতা ভালো নেই তার। আমি যখন তোমাকে আমার পেছনে ঘুরিয়েছিলাম তোমার কেমন লেগেছিল তখন, এখন তার ঠিক তেমন লাগতেছে। তার জন্য হয়তো তোমাকে বলতে চাচ্ছিল না। সে তার মনের কষ্টগুলো তোমাকে বললে হয়তো তুমি কষ্ট পাবে তার জন্য। সেটা অবশ্য ঠিক বলেছ। এখন তুমি যেহেতু জেনে গিয়েছো, আমাকেও বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন দেখা যাক কতটুকু কি করতে পারি আজকের মধ্যেই। এত তাড়াহুড়ো করার কি আছে? তারা দুজনেই তো আমাদের সাথে আছে, তাই না? এসব নিয়ে পরে কথা বলা যাবে। তুমি যেটা বলতেছো বা তুমি যেটা ভাবছো সেটা ঠিক আছে, আর আমি যেটা বলেছি, আমি যেটা ভাবতেছি সেটাও ঠিক আছে। কেননা তারা দুজন কষ্ট পাচ্ছে, আর যতই দিন যাবে তাদের কষ্টটা ততই তীব্র হবে। আমি চাই না তাদের কষ্টটা আরো তীব্র হয়ে যাক বা তারা নিজেদের কোনো ক্ষতি করুক। আচ্ছা, তাহলে তুমি মাহিনের সাথে কথা বলে দেখো কি করা যায়। আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখি। রাত্রে তো সবাই একসাথে বাইরে যাব, তখন দেখা যাবে কি হয়, বিষয়টা নিয়ে কি করা যায়। আচ্ছা, তাহলে তুমি তোমার কাজগুলো শেষ করো, আমি যাচ্ছি তাদের সাথে কথা বলে আসি, একটু দেখা করে আসি। তুমি একটু পর আসিও। তারপর আমি সেখান থেকে বেরিয়ে মাহিনের রুমে চলে আসলাম। এসে দেখি মাহিন সবকিছু গুছিয়ে রেখে সুন্দরভাবে শুয়ে আছে। অনেক ক্লান্ত লাগতেছে মাহিনকে। ট্রেনে বলেছিল আমাকে তার নাকি অনেক ক্লান্ত লাগতেছিল তখন, কিন্তু যে কথা শুনলাম এই কথা শুনে তো শুয়ে থাকা যাবে না, এর একটা হস্তক্ষেপ করতেই হবে। সে তো আমার ভালোবাসার জন্য কত কি করেছিল, আমি তাকে সবকিছুই বলে দিয়েছিলাম। কিন্তু মাহিন এত চাপা কষ্ট নিয়ে থাকবে, কিন্তু সে আমাকে বলবে না, এটা শুনে আমি একটু কষ্টই পেয়েছিলাম। যাই হোক, ওটা নিয়ে কোনো টেনশন করতেছি না, পরে দেখা যাবে। তারপর আমি মাহিনের রুমে প্রবেশ করলাম। সে আমাকে দেখে বিছানার উপর উঠে বসে পড়ল। আমি গিয়ে তার পাশে বসে পড়লাম। মাহিন আমাকে দেখে ভয় পেয়ে কেমন জানি করা শুরু করে দিল। বিষয়টা বুঝলাম না, হয়তো সে নিজের কষ্টগুলো সাথে কথা বলতেছিল মনে মনে, কিন্তু আমি এসে হয়তো ডিস্টার্ব করে দিলাম। কিরে মামা, মন মরা হয়ে শুয়ে আছিস কিসের জন্য? মাত্র আসলাম, খুব ক্লান্ত লাগতেছে নাকি তোর? কি যে বলিস না, বুঝতে পারি না। আমি তো দিব্যি আছি, মাত্র আসলাম, একটু শুয়ে আছি। একটু তোর রুমে যাইতাম অবশ্যই, কিন্তু যাইতে ভয় লাগে। তোরা দুজন কখন কি করে বসিস। সমস্যা কি? তুই দরজা নক করে তারপর ভিতরে আসবি, আর তুই এভাবে একা একা সবসময় থাকিস কিসের জন্য? আগের মতো তোর ভিতরে চাঞ্চল্যকর সেই মাহিনকে আমি খুঁজে পাই না। আবার কি আবল তাবল কথা বলতেছিস এখন? এখানে এসেছিস, চল একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি। বাহিরে তো যাব, মিম আর প্রিয়াঙ্কাকে তো সাথে করে নিয়ে যেতে হবে, তাদেরকে রেখে যাওয়া তো যাবে না।
এখন তো একটা দায়িত্ব আছে আমাদের, তাই না? সেটা অবশ্য ঠিক বলেছিস। আগে তো কত মজা করতাম দুজনে, কারো পরোয়া করতাম না, কারো ধার ধারতাম না, যেদিকে মন চায় সেদিকেই চলে যেতাম। কিন্তু এখন তো একটা রেগুলার রুটিন মেনটেন করতে হয় তাদের নিয়ে। আচ্ছা, মন খারাপ করিস না। সব নিয়ে আমরা এখন পরে আড্ডা দিতে যাব, তারা যখন ঘুমিয়ে পড়বে। আমাদের আড্ডা তো হবে, এত মন খারাপ করে লাভ কি? তাহলে তুই মিমকে গিয়ে বল আমরা বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আমি আমার রুমে যাচ্ছি। আমাকে যেতে হবে? তুই যা, গিয়ে দেখা করে আয়, কথা বলে আয়। আমি একটু রেস্ট করি, রেস্ট করে বাইরে বেরোবো, তাই না? এরকম করতেছি কিসের জন্য? তোকে যেতে বলেছি, তুই যা। আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তাহলে আরো ভালো হবে। বুঝতেই তো পারতেছি আমার রুমে একটা মেয়ে আছে, তাকে তো রেডি করতে হবে আমাকে, তাই না? আচ্ছা তাহলে আমি যাচ্ছি, তুই গিয়ে তাড়াতাড়ি প্রিয়াঙ্কা সহ রেডি হয়ে চলে আয়। আমরা রেডি হয়ে বের হচ্ছি তাড়াতাড়ি। আমার কেমন জানো কোনো কিছু ভালো লাগছে না, একদম অস্থির হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। মন চাচ্ছে মাহিনের সাথে গিয়ে একটু কথা বলি, তার কোলে মাথা রেখে, কিন্তু মন চাইলেই তো সব কিছু করা যায় না। রুমের ভেতরে একা একা থাকতে ভালো লাগছে না, এখন একটা সঙ্গ প্রয়োজন। নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। এখন কি মাহিনের রুমে যাওয়া ঠিক হবে? আমার নাকি ঠিক হবে না, বুঝতেছি না। আসলে কি যাওয়া উচিত আমার, নাকি এখানেই বসে থাকবো, নাকি সে আমার রুমে চলে আসবে? আমার মন বলতেছে মাহিন আমার রুমে আসবে, একবার হলেও আসবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি তো তার রুম যেতে পারছি না, সে কি আমার রুমের ডাক শুনতে পাচ্ছে কিনা। হঠাৎ করে কে যেন দরজা টোকা দিতে লাগলো। আমার মন কেন জানি খুশিতে উৎফুল্ল হয়ে গেল। বুঝতে পারলাম না এত খুশি হওয়ার কি আছে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে মাহিনকে দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। বাইরে যাওয়ার কথা আছে, তাই তোমার রুমে আসলাম একটু। আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। তুমি একদম পরিবর্তন হয়ে যাচ্ছ কেন দিন দিন? কই, আমি তো আগের মতোই আছি, আমার মাঝে তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমি তো আগের মতোই আছি। তোমার কেন যে মনে হচ্ছে আমি পরিবর্তন হয়েছি, সেটা তুমি ভালো করে জানো। আমাকে কি আগের মতো করে ভালোবাসা যায় না? আগের মতো করে কি আগলে রাখা যায় না? আমাকে কি এখন তোমার ভালো লাগে না? এসব নিয়ে এখন আর আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে এসেছি বললাম। এখন যদি তুমি দ্রুত রেডি হয়ে নাও তাহলে খুব ভালো হয়, তাহলে তাড়াতাড়ি আমরা বের হতে পারবো। কেন তুমি এমন করছো বলো না? আমি না হয় ভুল করেছিলাম, আমি এখন বুঝতে পারছি। তোমার সাথে যখন আমি এগুলো করতাম বা তোমাকে পাত্তা দিতাম না, তখন তোমার কি পরিমাণ কষ্ট হতো, এখন আমি সেটা রিয়েলাইজ করছি। আমাকে মাফ করে দাও না প্লিজ। তুমি কোনো প্রকার ভুল করো নাই যে আমি তোমাকে মাফ করে দেব। তুমি তো তোমার পথ অনুযায়ী সঠিক ছিলা, আর আমি তোমার পথেই সঠিক ছিলাম। আমি এখন আমার পথকে ভুলে যাচ্ছি। আমি চাই না তুমি সে পথকে ভুলে যাও, আমি চাই সে পথ অনুসরণ করো। তুমি আবার আগলে রাখবে সে পথকে, তুমি অনেক শক্ত করে ধরে রাখো, যেন সে পথটা শুধু তোমার হয়ে যায়, অন্য কারো না। সেটাও সম্ভব না। অযথা কষ্ট পেয়ে কি করব? অল্প একটু কষ্ট পেয়েছি, সেটা সহ্য করতে পারতেছি না। আর যদি কষ্টটা গভীরভাবে হয় তাহলে তো কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? কেন এমন করছো আমার সাথে? এমন করে কি মজা নিচ্ছ তুমি? আমি এখন তোমাকে ভালোবাসি, সেটা জানার পর থেকে তুমি আমাকে অবহেলা করে চলছো, আমাকে পাত্তা দিচ্ছ না। ব্যাপারটা কি? সেরকম কোনো কিচ্ছু না। এখন আমি আমার রুমে যাচ্ছি, রেডি হচ্ছি, আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে আসো। আশিক আর প্রিয়াঙ্কা হয়তো এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে বাইরে। আমরা এখানে গল্প করতেছি, এটা কিন্তু ঠিক না। আচ্ছা তাহলে তোমার যা ইচ্ছে তাই করতে থাকো। আমি যদি মারা যাই তাহলে আমাকে মাফ করে দিও। আর আমি কোথাও যাচ্ছি না, আজকে তোমরা সবাই যাও, আমি ক্লান্ত, কোথাও যাচ্ছি না। আমার মাথা ব্যথা করছে, আমি যাব না, কালকে থেকে যাব। আমি প্রিয়াঙ্কাকে গিয়ে বলতেছি, কি বলে পরে দেখা যাবে। আমি এখন প্রিয়াঙ্কাকে গিয়ে বলি যে তার বান্ধবী অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করে এখন আমি চলে গেলাম, টাটা। কি হয়েছে তোমাদের মাঝে? কি নিয়ে কথা চলতেছে? আর আমরা কিন্তু সবকিছু শুনে নিয়েছি, তাই আর মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। যা হচ্ছে তোমাদের মাঝে আমাদেরকে সরাসরি বলে দে, না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে তোদের মাঝে সবসময় লেগে থাকবে, আর তোরা কেউ আমাদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবি না। আমরা তো আগে থেকেই সবকিছু জানি, কিন্তু স্বীকার করলাম না আমি। তাই তাদেরকে এমনভাবে কথাটা বললাম যাতে করে তারা বুঝতে না পারে যে আমরা তাদের বিষয়টা আগে থেকে জানি। যদি এটা আগে থেকে জানি বলতাম তাহলে মাহিন তো বুঝতে পারতো যে মিম আমাদের সবকিছু বলে দিয়েছে, তাই মিমকে বাঁচানোর জন্য
এইভাবে বললাম যাতে করে তারা কোনো কিছুই বুঝতে না পারে দুইজনে। আমাকে আর আশিককে সেখানে দেখতে পেয়ে দুজনেই কেমন করে জানি করতে লাগলো, কিন্তু কিছু করার নেই, তারা তো ধরা পড়ে গিয়েছে। এখন তো আমাদের সাথে সবকিছু শেয়ার করতেই হবে তাদের। আমরা দুজন হালকা কিছু জানিয়ে তাদের সব কিছু তো আর জানি না, তাই তারা কোনো উপায় না পেয়ে আমাদের দুইজনকে রুমের ভেতরে নিয়ে গেল। কারণ এটা তো হোটেল, বাহিরে কথা বলা ঠিক হবে না। তাহলে হোটেলের ম্যানেজার বা হোটেলের কর্মচারীরা কি ভাববে, আশেপাশে যারা আছে তারাই কি বলবে আমাদের সম্পর্কে। কি হয়েছে তোদের মাঝে, এরকম ঝগড়া করতেছিস কিসের জন্য? আমরা কিন্তু শুনে নিয়েছি সবকিছু, তাই প্লিজ তোমরা দুইজন কেউ মিথ্যা বলবে না আমাদের অন্তত। আমাদের মাঝে তেমন কিছু নেই, এমনিতেই কথা বলছিলাম। তার মধ্যে তোমরা কোথা থেকে এসে গেছো? আর এভাবে লুকিয়ে অন্যের কথা শোনা কি ঠিক বলো? সেটা তো ঠিক না, সবাই আমরা ভালো করে জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োগ করতে হয়। আমরা তো তোমাদের মনের বিষয়টা জানি না। তোমাদের দুজনকে দেখতে আমাদের কেমন জানি লাগতেছিল সেই প্রথম দিন থেকেই, তার জন্য আমরা বাধ্য হয়ে লুকিয়ে পড়েছি। আচ্ছা, সেটা না হয় বুঝতে পারলাম না, আমি তোদের কাছ থেকে লুকিয়ে রাখবো না। তোমাদের দুজনকে আমরা বলে দিচ্ছি সবকিছু, আসল কাহিনীটা কি, কিভাবে কি হয়েছে না হয়েছে সবকিছুই বলে দিচ্ছি। তারপর মিম সবকিছু বলতে শুরু করলো। সেই প্রথম দিন থেকে যখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে তখন নাকি তারা দুজন কথা বলতে বলতে মাহিন মিমকে পছন্দ করা শুরু করে দিয়েছে, কিন্তু মিম এসব বিশ্বাস করতো না। সে মাহিনকে প্রথমে ইগনোর করে চলতে পছন্দ করত, আর মাহিন তো সব সময় তার পেছনে ঘুরোঘুরি করত। সব কিছু A to Z সব কিছু বলা শুরু করে দিল মিম। সব কিছু শুনলাম, কিন্তু এর মাঝে মাহিন একটা কথাও বলল না, চুপচাপ নির্বোধ বালকের মতো সবকিছু শুনে গেল, মাঝখানে কোনো কথা বলল না। আমি তার দিকে কিছুক্ষণ লক্ষ্য করলাম যে মাহিনের চোখ থেকে পানি টলটল করতেছে, কিন্তু সে কি করবে না বুঝতে পারতেছে না। ধরা যেহেতু পড়ে গিয়েছে, এখন তো সবকিছু স্বীকার করতেই হবে। আর মাহিন এখন সব কষ্ট নিতে চাচ্ছে, কারো সাথে শেয়ার করতে চায় না, কারণ শেয়ার করলে নাকি তার কষ্ট অন্যদের মাঝে চলে যাবে। আর সে অতটাই মহান হয়ে গিয়েছে এখন যে নিজের কষ্টগুলো নিজের মতোই রাখতে পারে। এত বড় হয়ে গিয়েছি, এখন আমাকে কোনো কিছু বলা প্রয়োজন মনে হয় না তোর, তাই না? এখন তো আমাকে লাগে না তোর। সেরকম কোনো কিছু না, আমি জাস্ট এমনিতেই তার পিছনে করছিলাম। তাকে ভালোবাসি না আমি, আর এটা এমনি একটা ফান ছিল। তুই এখন আমাকে মিথ্যা বলবি? তোর চোখ সাক্ষী দিচ্ছে তুই মিথ্যা বলতেছিস। কেন এরকম করতেছিস বুঝতে পারতেছি না তো। আমি কি ভুল করেছি যার জন্য তুই আমাকে এতটা পর ভাবিস? কেন আমাকে সব কিছু বলিস না তুই, বল। আমাকে ভুল বুঝতেছিস তুই, এসব কিছু না, জাস্ট এটা একটা নাটক ছিল, আর তুই কোনো কিছু ছিল না। আমি এসব পেয়ার বিশ্বাস করি না, বাদ দে এসব। এখন আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। যেমন আছি তেমনই থাকি, সেটাই ভালো হবে। যা করেছিস ভালোই করেছিস। আর একটু পর কাজের সাহেব আসবে, এখানে বিয়ে অনুষ্ঠিত হবে, সবাই অনলাইনে থাকবে। আমি বাসায় সবাইকে জানিয়ে দিয়েছি যে আজকে মাহিনের বিয়ে, আর মাহিনের এখনো চাকরি হয় নাই, সেটা নিয়ে কেউ টেনশন করবে না, আমি সব কিছু ব্যবস্থা করে দিব। আর মাহিন এখন থেকে আমার সাথে থাকবে। সবার সাথে কথা হয়ে গিয়েছে, আঙ্কেল আন্টি সহমত দিয়েছে। এখন তারা শুধু অনলাইনে আমাদের সাথে বিয়েটা পড়ানো দেখবে। কি বলতেছিস এসব আবল তাবল কথা? মাথা ঠিক আছে তোর? এটা কোন ধরনের কথা বলতেছিস? কিসের বিয়ে? আমি বিয়ে করতেছি না এখন। তুই আমার মতামত নিবি না? আমার বিয়ে ঠিক করে ফেলেছিস। এত কথা বলতে পারবো না। যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি, আমি কখনো তোর খারাপ চাইবো না। আমার কথা তো আঙ্কেল আন্টি খুব ভালোভাবে বিশ্বাস করে, আমি সেটাও ভালো করে জানি। তারা কখনো আমার কথাকে অগ্রাহ্য করবে না। আচ্ছা, যেটা তোর ইচ্ছা সেটাই কর। আমি তো তোর উপর কোনো কথা বলতে পারবো না, যেহেতু তুই আমার উপর কোনো কথা বলিসনি, আমিও তোর উপর কোনো কথা বলতে পারবো না। এটা আমাদের বন্ধুত্বের সম্পর্ক। তুই যেটা আমাকে বিশ্বাস করিস, আমিও সেই বিশ্বাসের মর্যাদা রাখবো। কি রে, তোর কোনো সমস্যা আছে এই বিয়েতে? এখন বল। মাহিন তো রাজি হয়ে গেল। আমি এখানে কোনো কথা দিতে পারি না, আমার পরিবার আছে, আর আমি হঠাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আর তার থেকে বড় কথা হচ্ছে মাহিন এখনো মন থেকে আমাকে মেনে নিতে পারেনি। তাহলে আমি তাকে কেন বিয়ে করতে যাব বলো? তুই বল, তুই তো একটা মেয়ে মানুষ, তুই ভালো করে জানিস। এটা নিয়ে এত টেনশন করতে হবে না। তোর পরিবার নিয়ে এত টেনশন করতে বলেছি তোকে আমি? তোর পরিবার অলরেডি সবকিছু জেনে গিয়েছে, সবকিছু মেনে নিয়েছে। আর কথা হচ্ছে এইটা যে মাহিন তোকে মন থেকে মেনে নিয়েছে কিনা।
সেটা আমি দেখতেছি। তোকে কথা বলতে বলেছি, তুই মতামত দে তোর। আমার কিছু কথা ছিল তার সাথে, তোরা দুজন একটু বাহিরে যা, আমি তার সাথে একান্ত কথাগুলো বলবো, তারপর আমার মতামত জানিয়ে দিব। সেই সুযোগে আমি আর আশিক তোমাদের দুইজনকে দেব না। কারণ তোমাদের দুজনকে যখন আবার একান্তে কথা বলতে দিব, তোমরা দুজন ঝগড়া করবে, আর তখন আমরা তোমাদের ধরতেও পারবো না। তার থেকে আমরা যেটা করা শেষ করে দেই। বাসর রাতে যত ঝগড়া করতে পারিস করিস, কেউ কিচ্ছু বাধা দিবে না। ফাজলামোর একটা লিমিট থাকে। আমি একটু কথা বলতে চাচ্ছি, সেই সুযোগটা তো দিবি, তাই না? সে আমাকে মন থেকে মেনে নিচ্ছে না, আমাকে একটু কথা বলতে দে। এরকম করতেছিস কিসের জন্য বুঝতেছি না তো। আমি যেটা বলেছি সেটাই হবে, আর এইখানে তুই কোনো কথা বলবি না। আমরা বিয়ের ব্যবস্থা করে ফেলেছি, অলরেডি সবাইকে ইনফরমেশন দিয়েছি। এখানে হোটেল ম্যানেজমেন্টকে বলে দিছি, তারা রিসেপশনের ব্যবস্থা করবে। এত টেনশন করার কিছু নেই। আর কাজী সাহেব তো অলরেডি মনে হয় রাস্তায় বেরিয়ে পড়েছে। আমার বিয়ে হচ্ছে আমার মতামত ছাড়াই, এটা কিন্তু ঠিক না। আমি তো আমার হবু স্বামীর সাথে কথা বলতেই পারি, সেই সুযোগটা তো আমাকে দেওয়া উচিত, তাই না? এভাবে জোর জবরদস্তি করে কি বিয়ে দিয়ে বাসর রাতে ঝগড়া করতে করতে জীবন শেষ? রোম্যান্স করবো কখন? এত রোম্যান্স করে কি করবি? সময় তো সারা জীবন পড়ে আছে, তখন করিস। আর বাসর রাতে না হয় তোরা ঝগড়া করে পার করিস। এখন তোরা দুজনে একসঙ্গে কথা বলবি না আমাদের দুইজনের উপর। তাহলে দুইটাকে বেঁধে রেখে বিয়ে দিয়ে তারপর বাসর রাতে বেঁধে রাখবো দুইটাকে। তারপর সবকিছু ব্যবস্থা করা শুরু করলাম। আশিক অনেক ব্যস্ত হয়ে পড়লো, আমি অনেক ব্যস্ত হয়ে পড়লাম। আমি সহ আর কয়েকটা রিসেপশনের মেয়েকে সাথে করে নিয়ে সুন্দর করে বাসর ঘরটা সাজিয়ে নিলাম। আর সবকিছু তো ভিডিও কলে সবাইকে দেখানো হচ্ছে। সবাই অনেক খুশি, কিন্তু সবাই একটু হলেও মন খারাপ করে আছে। কারণ আমরা এইভাবে হঠাৎ করে মাহিনার মিমের বিয়ে দিয়ে দেব, সেটা কেউ আশা করেনি। কিন্তু দিন শেষে তারা সবাই অনেক খুশিতে আছে, কারণ একদিন না একদিন তো তারা বিয়ে দিবে, তাই না? এখন না হয় আমরা দিয়ে দেই, পরে না হয় তারা অনুষ্ঠান করে নেবে মনের মতো। আশিক বাহিরের কাজ সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিল, আর আমি ভেতরের সবকিছু গুছিয়ে নিলাম। সবকিছু কমপ্লিট হয়ে গেল। শেষ পর্যন্ত কাজী সাহেব এসে উপস্থিত হলো আমাদের মাঝে, আর বিয়ের কাজটা সুন্দরভাবে সম্পন্ন হলো। তারপর তাদের সুন্দরভাবে বাসর ঘরে বসিয়ে রেখে আমরা বাইরে থেকে দরজা তালা বন্ধ করে দিলাম। কালকে সকাল 10টার আগে তাদের রুম থেকে বের হওয়া নিষেধ বলে দিয়েছি। তারা যা করার করতে থাকুক। এখন আমরা অনেক ক্লান্ত, সারাদিন অনেক কাজ করেছি আর প্রচুর ক্লান্ত লাগতেছে। এখন রুমে চলে আসলাম দুজনে। আশিক বিছানায় গা এলিয়ে দিল, তাকে অনেক ক্লান্ত লাগতেছে, কারণ আমি তো শুধু অল্প কিছু কাজ করেছি, আর আশিক রিসেপশনের যত কাজ ছিল সব নিজ দায়িত্বে করেছে। কি ব্যাপার, এইভাবে এসে শুয়ে পড়লে যে? ক্লান্ত লাগতেছে নাকি তোমার? একটু ক্লান্ত লাগতেছে, কিন্তু একটা বিষয় ভেবে খুব মজা পাচ্ছি যে এভাবে যে বিয়ে দিয়ে দিব তাদের, আমি কখনো কল্পনাও করতে পারিনি। যেটা হয়েছে অবশ্যই ভালো হয়েছে। এখন দুইটা কাপল হয়ে গেলাম, আর একটা রুমের ভাড়া বেঁচে গেল, আর কত সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল। হয়েছে, এখন আমার বন্ধু জীবনটা তোমার বান্ধবীর তেনা তেনা করে ছাড়বে। তুমি যেমন আমার জীবনটা তছনছ করে দিয়েছো, এখন তোমার বান্ধবী আমার বন্ধুর জীবনটা শেষ করে দিবে। এটা তুমি বলতে পারলে? আমি তোমার সাথে আর কথা বলবো না, যাও। হয়েছে ময়না আম্মু, এখন তো একটা ময়না নিয়ে আসতে হবে, তাই না? তার একটা ব্যবস্থা করতে চাচ্ছি আজকে। একদম দুষ্টুমি করবে না, ক্লান্ত লাগতেছে। আমার থেকে দূরে থাকো আজকে অন্তত, আমি খুব ক্লান্ত। তাতে আমার কি হয়েছে? এখন আমি যেটা করতেছি করতে দিবা, বুঝো নাই? একটু নড়াচড়া করবা না, আমার ময়না লাগবে খুব তাড়াতাড়ি, আর তুমি তার বাহক হয়ে যাবা। কথাটা বলে আশিক একটা টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে নিল, আর আমি তো লজ্জায় শেষ। হঠাৎ করে আবার কি হয়ে গেল তার? তারপর দুজনে চলে গেলাম ভালোবাসার অতল সাগরে, যে সাগরের তলদেশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ছোট্ট একটা ময়নার সন্ধানে বেরিয়ে পড়লাম দুজনে। দুজনকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলাম। আমাদের ভালোবাসাটা এইভাবেই সমাপ্তি ঘটিয়ে দিলাম, কারণ আমি এরকম কথা বলতে গেলে আপনার আবার একটু লুচ্চা টাইপের হয়ে যান, তো তাই বেশি কিছু বলতে চাই না। এখান পর্যন্তই শেষ, বাকিটা ইতিহাস বিয়ের পর আপনারা বুঝে নিয়েন। এখন আপাতত আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো একটা সুন্দর গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন রাখবেন।